তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1474তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই নিম্নবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ বাহার হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউকে কক্সবাজার হোটেলে বন্ধক, নিরুপায় অসহায় স্বামী। এই গল্পটা মূলত এক নিম্নবিত্ত পরিবারের স্বামী স্ত্রীর কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। দেখেন, অনেকেরই আসলে যারা নিম্নবিত্ত বা যারা মধ্যবিত্ত তাদের সবারই স্বপ্ন থাকে, ইস যদি কক্সবাজার সমুদ্র সৈকতটা একটু ঘুরে আসতে পারতাম। এরকম আমি অনেক দেখেছি যারা অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে তারপর স্বামী স্ত্রী বা ছোট বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যান। আপনাদের সঙ্গেও হয়তো এই রকম মারাত্মক ঘটনা ঘটতে পারে। এই ছোট্ট ঘটনাই হয়তো আপনার পুরো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। যার জন্য এই গল্পটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের জন্য এই গল্পটা হবে এক শিক্ষার প্রতীক। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ বাহারের জীবনের এই করুণ বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বাহার ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাহার হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 4টা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 5 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন চাকুরিজীবী, তবে আমার বাবা বড় কোনো সরকারি চাকরি করে না। আমার এক ফুফুকে বিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম শহরে। আমার বাবা ওই ফুফুর বাসায় থেকে সেখানকারই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এক কথায় বলতে গেলে একটা ফ্যাক্টরিতে আমার বাবা কাজ করে। সেখানে কাজ করে অল্প কিছু টাকা আমার বাবা উপার্জন করে, যা দিয়ে আমার বাবা নিজেও চলে এবং আমাদের জন্য টাকা পয়সা পাঠায়। এই দিয়ে আমাদের পরিবারটাই চলতো। আমার পরিবারের আমার বড় যে বোনগুলো ছিল তারা সবাই এ বাড়িতে ও বাড়ি এখানে ওখানে কাজ করতো, কারণ বাবার একার উপার্জনের টাকায় আমাদের পরিবারটা ভালোভাবে চলতো না। পরিবারের অবস্থা ঠিক এমন ছিল যে নুন আনতে পান্তা পোড়ানোর মতো। এমন করেই আস্তে আস্তে দিন আর রাতগুলো কাটতেছিল। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি, কিন্তু পড়াশোনা না করলেও আমি কিন্তু খুবই ভালো একজন নামাজ কালামওয়ালা ছেলে ছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে যাইতাম এবং গ্রামের টুকিটাকি এখানে সেখানে মানুষকে কাজে কর্মে সাহায্য করতাম। সেখান থেকে যাই ইনকাম হতো বা যাই মানুষ টাকা দিত তাই আমি আমার পরিবারকে দিতাম। এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে এবং এই করতে করতে আমার আব্বা তখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় বলতে আমার বাবা যে ফ্যাক্টরিতে চাকরি করতো ওই ফ্যাক্টরিতে হঠাৎ করে আমার আব্বুর একটা আঙুল পড়ে যায়, মানে একটা আঙুল সম্পূর্ণ পড়ে যায় ফ্যাক্টরির মেশিনের সাথে লেগে, এবং আব্বা কঠিনভাবে ওই আঙুলটা পড়ে যাওয়ার পর অনেক দিন ধরে হসপিটালে ছিল এবং থাকার পরে আমার দাদি আবার আমার আব্বাকে খুব ভালোবাসতো, অনেক ভালোবাসতো। যার কারণে দাদি কান্নাকাটি করতেছে, আব্বার হাতের আঙুল পড়ে গেছে, আব্বার আর ওখানে কাজ করতে হবে না, এরকম করে আমার আব্বাকে তখন আমার দাদি কান্নাকাটি করে রংপুরে নিয়ে আসে। তা আব্বু তো মোটামুটি যাই 2-1 টাকা ইনকাম করতো তা দিয়ে পরিবার চলতো। তো এখন আব্বু যখন গ্রামে চলে আসে তখন খুব বেশি অভাব দেখা দেয়। এরই মাঝে আমার বড় ফুফু তখন আমার আব্বুর সঙ্গে আমাদের ওই রংপুরে আসে। তো ফুফু আবার আপনার বৎসরে 1 থেকে 2 বার আসে এবং আসলে 15 দিন 20 দিনের মতো থাকে। তো থাইকা এবার ফুফু আমার মাকে বলতেছে, এবার আমি যাওয়ার সময় তোর বড় মেয়েরে আমি সাথে করে নিয়ে যাব, আমার বরাবরই নিয়ে যাবে। তো আমার আম্মু বলতেছে নিলে তো ভালোই হয়, পরিবার তো চলে না। আমার ফুফু তখন বললো, আমার এলাকাতে একটা ভালো গার্মেন্টস হয়েছে, ওই গার্মেন্টসে তোর মেয়েটারে চাকরি দেবো। গার্মেন্টসে চাকরি দিলে তোর মেয়েটা ওইখানে টাকা পয়সা ইনকাম করবো, তো আর তোদের আর অভাব থাকবে না। এখন কিন্তু গার্মেন্টসে কাজ করে মেয়েরা ভালো টাকাই উপার্জন করে। এই কথা যখন আমার ফুফু আমার মাকে বলল, আমার মা তখন এক বাক্যে রাজি হয়ে গেল, তাহলে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যদি যায় তাহলে আপনি আমার মেয়েরই নিয়ে যান।
তো আমার বড় আপুরে তখন বলতেছিল, আমার বড় আপু আসলে যেতে চায় না, আমার বড় আপু আবার একটু ভয় পায়। আর আমার বড় বোন কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর ছিল। শুধু আমার বড় বোন না, আমরা ভাই বোন যারা ছিলাম তারা খুবই সুন্দর, কারণ আমার দাদির মতো হয়েছে আমরা সবাই। আমার দাদা দাদি দুজনে একেবারে ফুলের মতো সুন্দর ছিলেন, যার কারণে আমার আব্বাও সুন্দর, আমরা ভাই বোন সবাই সুন্দর। কিন্তু আমার মা একটু শ্যামবরণ ছিলেন। আমরা পরিবারের সবাই প্রায় দেখতে আমার বাবার মতোই হয়েছি। যাই হোক, এরকম করি তখন আমার বড় বোনকে আমার ফুফু নিয়ে যাবে। আমার তখন খুব কষ্ট হইতেছিল, মানে খুব খারাপ লাগতেছিল আমার বরাপুরে নিয়ে যাবে। তো এরপরও আমার বরাফুকে তখন আমার ফুফুর সাথে করে নিয়ে যায়। তো নিয়ে গেলে পরে বরাফুরে নাকি ওইখানে চাকরি দেয়, বরাফু চাকরি করে ওইখানে থাকতেছে। তো আমি বাড়িতে, তখন আমিও বাড়িতে থাকতেছি। এবার বড় বোন যখন ওইখানে চাকরি করে, এরপরে আমার আম্মা তখন চিন্তা করতেছিল যে আমার ওইখানে পাঠাই দিবে। আমি তখন অতটা বড় হই নাই। তো আমার দাদি তখন বলতেছে, না না না, আমি রাহাতরে পাঠাবো না। এই একবার হচ্ছে গিয়া তোর জামাই গিয়া ওইখানে আঙ্গুল কেটে ফেলছে, আমি আমার নাতির ওইখানে পাঠাবো না। আমার দাদি আবার আমারও খুব ভালোবাসতো, কিন্তু আমার দাদি আর আমারে পাঠাইলো না। আমার বড় বোন তখন চলে গেছে আমার ফুফুর বাড়িতে, ওইখানে থাকতেছিল। তো ফুফুর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে, বেশি দিন না, প্রায় আপনার এই মাস তিনিক ওইখানে থাকার পরেই আমার ফুফু একদিন হঠাৎ করে আমার আব্বা আম্মারে খবর দিল যে তোরা একটা কাজ কর, তোরা তাড়াতাড়ি চিটংয়ে আয় এবং তোদের একটা সুখবর আছে। তা আমার আব্বা আম্মা কিন্তু আমারে কোনো কিছু বলে নাই। আব্বা আম্মা যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে গেছে। তখন আমি সহ চট্টগ্রামে ফুফুর বাসায় গেছি, এবং যাওয়ার পরে সেখানে গেছি পরে জানতে পারি আমার ফুফুর আমার ওই বোনেরে, আমার বরাপুরে চট্টগ্রামেরই একটা ছেলে পছন্দ করছে, এবং ছেলেটাও মোটামুটি ভালো আছে। ছেলেটা আপনার গাড়ি চালায়, গাড়ি বলতে সিএনজি চালায়, এবং দেখতে শুনতেও ভালো। তাই আমার ফুফু তখন চিন্তা করলো যে ওই ছেলেটার কাছে আমার বরাপুরে বিয়ে দেবে, যার কারণে আমাদেরকে নিয়ে গেছে। তো আমরা যেহেতু একটু গরিব মানুষ ছিলাম, আমাদের তো আর অত টাকা পয়সা নাই বা এত ভালো একটা অবস্থান নাই, যার কারণে আমার ফুপু বলল যে আমরা এখানেই বিয়ে শাদির কাজটা শেষ করে ফেলি, এখানে বেশি টাকা খরচ হবে না, মোটামুটি অল্প টাকার ভিতরে হয়ে যাবে। তাই আমার ফুফুর বাসার মধ্যেই তখন আশেপাশে দু একজন লোককে দাওয়াত দিয়ে আমার আব্বা আম্মা আমি উপস্থিত থাইকা তখন আমার বড় বোনের ওইখানে একটা লোকের কাছে বিয়ে হয়ে যায়, মানে আমার দুলাভাই আসে। তো এখানে আমার বোনের বিয়ে হয়। বিয়ে হবার পর আমার বোনরে তারা উঠে নেয়। আমরা প্রায় 15 দিনের মতো আমার ফুফুর বাসায় ছিলাম। তো চট্টগ্রামে সেই সময়টাতে ভাই অনেক মজা মাস্তি করছি, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরছি টুরছি, অনেক আনন্দ ফুর্তি করছি। তো যাই হোক, আমার বরাপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা আবারও তখন, আমি আব্বা আম্মা আমরা আবারও তখন চলে আসি আপনার রংপুরে। এবং এইবার ফিরে আসার পরপরই আমার 2 নম্বর যে বোনটা আছে, দ্বিতীয় নম্বর বোনটা, আমার ওই বোনের জন্য তখন একটা ভালো খবর আসছে। তা আমার ফুফুর সাহায্য সহযোগিতা করে, এবং ফুফুর সাহায্য সহযোগিতায় আমরা তখন আমাদের দ্বিতীয় বোনকেই তখন বিয়ে শাদী দিয়ে দিই। তো এরকম করেই তখন আমার দ্বিতীয় বোনটাকেই বিয়ে দিতে আমাদের অনেক টাকা পয়সা লেগে যায়। তো ছোটো আরও অনেকগুলো বোন আছে, পরিবার তো মোটামুটি অভাব। তাই আমার বোনই তখন আমার আম্মারে বললো, একটা কাজ করেন, আপনার বাহারে আমার এখানে পাঠিয়ে দেন। ওর দুলাভাই তো বললো ওইখানে আমি আগে যে গার্মেন্টসে চাকরি করছি ওই গার্মেন্টস ওরে দিয়ে দিব, আর আমাদের বাসায় থাকতে পারবে। আমার বোন বলে, আমি তো বাসায় একাই থাকি, আমি তো কোনো চাকরি বাকরি করি না, এখন তো আমার চাকরি বাকরি নাই, আপনি জামাই তো আমার কোনো কাজ করতে দেয় না, তো আমি ঘরের মধ্যে একাই থাকি, অ্যান্ড বাহার যদি আসে তাহলে আমি যে গার্মেন্টসে চাকরি করছি ওই গার্মেন্টস ওরে ঢুকাই দিব। তা আমার দাদি তো আমার যাইতে দিবে না একা একা এরকম। তা আমার আব্বা আম্মা তখন চুরি কইরা, মানে একদম চুরি করে আমরা তখন আপনার রংপুরে থেকে আপনার চট্টগ্রামে পাঠাই দিছে। আমি একা একাই তখন আসছিলাম। তখন আমি মোটামুটি বড় হয়ে যাই, আমার বয়স আনুমানিক আপনার 17-18 মতো হয়ে যায়। 17-18 হইলেও না, আমি মানসিকভাবে ওভাবে বেড়ে উঠি নাই। এমনি দেখতে শুনতে বড় হয়েছি, লম্বা হয়েছি, আর আমি মাশাআল্লাহ দেখতে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর ছিলাম আর কি। অনেকেই বলতো আমি যদি সিনেমাতে কাজ করতাম তাহলে আমি অনেক ভালো কিছু করতে পারতাম। এবং আমি সবসময় খুব শৌখিন চলাফেরা করতাম, মাথার চুল লম্বা রাখতাম, এবং খুব মানে ভালো জামা কাপড় পরতাম। গরিব থাকলেও না, নিজের মাঝে এই গরিবই ভাবটারে আমি কখনোই আনতাম না। জামা কাপড় পোশাক আশাক দিয়ে নিজেকে আমি সবসময় ফিটফাট করে রাখতাম। তো যাই হোক, এরপরে আমি তখন চিটংয়ে আমার বোনের বাসায় চলে আসি। তো বোনের বাসায় আসলে পরে ওইখানে কেউই বিশ্বাস করে না যে আমি রংপুর থেকে আসছি, বা এটা আমার বোন, আমি আমার বোনের ভাই, এটা কেউই বিশ্বাস করে না। সবাই বলে আমাদের দেখতে শুনতে অনেক বড় লোকের মতো লাগে, মানে অনেক বড় লোকের ছেলেদের মতো লাগে, এইগুলো বলতেছে। আমার বোন যখন আমার গার্মেন্টসে নিয়ে যায়, সবাই বলে যে এই ছেলে তো গার্মেন্টসে কাজ করবে না, ওর যে চেহারা, ওই দেখতে শুনতে যেমন, ও গার্মেন্টসে কাজ করবে না, ও 2 দিন পরে চলে যাবে। আমার বোন বলে, না না না, এটা আমার ভাই, আমরা জানি কাজ করবে। তাই তখন আমার বোন আমার ওই গার্মেন্টসে চাকরি দেয়। তা আমি তখন গার্মেন্টসে চাকরি করতেছি, এই করে প্রায় 1 বছরের মতো আমি গার্মেন্টসে কাজ করি। তো 1 বছর পরেও আমি তখন সিনিয়র অপারেটর হইতে পারি নাই, তখন আমি ওই যে হেল্পারের কাজে করি। তো 1 বছর পরে আমার দুলাভাই আমার বলতেছে কি যে, শালা বাবু,
এইভাবে গার্মেন্টসে কাজ করে কিভাবে সংসার চালাইবা, কিভাবে কি করবা? গার্মেন্টসের চাকরির কোনো বিল আছে? আমি তোমারে একটা লটারি দিমু, তুমি ওই লটারি ধরো, যদি ওই লটারিতে তুমি জিতে যাও তাহলে তুমি কোটিপতি হয়ে যাবা। আমার দুলাভাই আমারে বলতেছে। আমি তখন আমার দুলাভাইরে বললাম যে আপনি কি বলেন, আমি লটারি ধরবো মানে আমি কি জুয়া খেলবো নাকি? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, গার্মেন্টসে চাকরি করে আমি হালাল পথে 2 টাকা যদি ইনকাম করতে পারি, আলহামদুলিল্লাহ ওই 2 টাকা দিয়ে আমার সংসার চলবে, আমার এত কিছু চিন্তা করা দরকার নেই। আমার দুলাভাই তখন আমার বলতেছে, আরে শালাবাবু, আমি তোমারে খারাপ কিছু বলতেছি না, আমি তোমারে ভালো কিছুই বলতেছি। তুমি যদি আমার কথা শোনো এটা তোমার জন্য ভালোই হবে, খারাপ হবে না। আমি তোমারে দিয়ে একটা লটারি ধরবো। তা আমার বোন তখন হাসাহাসি করতেছে যে আপনি ওরে দিয়ে কী লটারি ধরবেন, এগুলো সেগুলো বলতেছে। তো এইভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেছে। 3 দিন কেটে যাওয়ার পরে তো একদিন রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি। আমার বোনের ঘরের মধ্যে রুমই ছিল 2টা, মানে থাকা রুম ছিল 2টা, পাকঘর একটা, টয়লেট একটা, আবার টয়লেটটা কমন টয়লেট। আমিও ব্যবহার করতাম, আমার ভাই মানে বোন দুলাভাই তারাও ব্যবহার করতো, মানে এক রুমের ভিতরেই টয়লেট ছিল। তো ইতিমধ্যে আবার আমার একটা ভাগ্নি হয়েছে, আমার বোনের ঘরে আমার একটা ভাগ্নি হয়েছে। তো যাই হোক, এরপরে দেখা গেল কি যে আমি ঘুমিয়ে আছি, দুলাভাই আমার ডাকতেছে যে বাহার উঠো, তোমার সঙ্গে কথা আছে। তো আমার বোনের ওই দিন শরীরটা একটু খারাপ ছিল, আমি ভাবছিলাম যে হয়তো বোন অসুস্থ, কোনো ডাক্তার টুক্তারের কাছে নিয়ে যাবে এরকমটা। না, দুলাভাই আমার ডাক দিছে, ডাক দিয়ে উঠাইছে, উঠে আমার বলে যে বাহার চলো, বাসার ছাদে যাব, তোমার সঙ্গে কথা আছে। তো দুলাভাই কী কথা বলবে এটা তো আমি জানি না, আমার বাসার ছাদে তখন আমাকে ডাইকে নিছে। ডাইকে নেওয়ার পরে বাসার ছাদে গিয়ে ওইখানে বসছি। তো তখন তো রাত্র প্রায় মধ্যরাতের কাছাকাছি, সকালবেলা আবার আমার গার্মেন্টসে কাজ আছে। আমি দুলাভাইরে বললাম যে দুলাভাই, এইরকম মধ্যরাতে আপনি আমার বাসার ছাদে কেন ডাইকে আনছেন? আমার তো সকালে গার্মেন্টসে যাওয়া লাগবে ভোরে ভোরে, আর আপনারও তো সকালবেলা গাড়ি নিয়ে বাইরে হইবেন, তা আমার এই বাসার ছাদে কেন ডাইকে আনছেন? পরে দুলাভাই আমারে বলে যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি তোমাকে এই জায়গায় ডাইকে আনছি। তুমি যদি আমার এই কথাটা শোনো, তোমার জীবনটা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কী এমন কাজ দুলাভাই আমাকে দিয়ে করাবে যেটা করলে আমার জীবনটা পাল্টে যাবে। আমি যে দুলাভাই বলেন তো আপনি কি বলতে চান? পরে দুলাভাই আমারে বলে, কথাটা খুব খেয়াল করে শোনো। আমি মূলত একটা বাসার মধ্যে, মানে একটা বাসার একটা মেয়েরে আমি সবসময় স্কুলে নিয়ে যাই, এবং মেয়েটাও দেখতে শুনতে খুব সুন্দর, অনেক সুন্দরী চেহারা, এবং সর্বদিক থেকে মেয়েটা খুব ফিটফাট। তো আমি সেই জায়গায় মেয়েটারে সবসময় মানে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি। তো শালাবাবু, আমার কাছে যেটা মনে হলো, তুমি তো দেখতে শুনতে খুব সুন্দর, তোমার চেহারা অনেক সুন্দর, এবং তুমি দেখতে শুনতে কেউই বলবে না যে তুমি কোনো গরিবের ছেলে। তো আমি চাচ্ছি কি যে যেভাবেই হোক আমি ওই বড়লোকের মেয়েটার সঙ্গে তোমারে প্রেম করাই দিব, এবং প্রেম করানোর পরে তুমি যদি ওই বড়লোকের মেয়েটারে বিয়ে করতে পারো তাহলে তুমি অনেক বড়লোক হয়ে যাবা, তোমার অনেক টাকা পয়সা হয়ে যাবে। আমি তখন বললাম, দুলাভাই এসব আপনি কি কথা বলেন, এইগুলো কি সম্ভব নাকি? আমি 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 বড়লোকের মেয়ের সাথে প্রেম করবো, এ কি আপনি সিনেমা পাইছেন নাকি? দুলাভাই তখন আমারে বলে, আরে শালাবাবু, সিনেমা তো আর এমনি এমনি বানায় না, মানুষের বাস্তব জীবন থেকেই কিন্তু কিছু কিছু কাহিনী নিয়েই সিনেমা বানানো হয়। আমি যেই কথাটা বলছি এই কথাটা আসলে আমি খারাপ বলি নাই, কারণ যে মেয়েটার কথা বললাম মেয়েটাও দেখতে শুনতে খুবই সুন্দরী, এবং মেয়েটা খুবই আবেগী। আমার কাছে মনে হয় যদি তুমি একবার এই মেয়েরে পটাইতে পারো, মেয়ের সঙ্গে কোনো প্রেমের সম্পর্কে জড়াইতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো যে এই মেয়ে তোমাকে বিয়ে করবে। আর যদি এই মেয়ে তোমাকে বিয়ে করে তাহলে তুমি চট্টগ্রাম শহরে একটা বাড়ির মালিক হয়ে যাবা। মেয়ের বাবার নিজের বাড়ি আছে, এবং তারা অনেক বেশি বড়লোক। তা আমি দুলাভাইরে বললাম, দুলাভাই আপনি কি আমার এই রাত দুপুরে বাসার ছাদে ডেকে আনছেন এই সমস্ত মজা করার জন্য? দুলাভাই আমারে বলতেছে, আরে শালাবাবু, আমি মজা করতেছি না, আমি যেটা তোমারে বলছি এটা আমি সত্যিই বলছি, আমি তোমার সঙ্গে কোনো মজা বা দুষ্টমি কিছুই করতেছি না। আমি তখন দুলাভাইরে বললাম, তো আমি মেয়ের সঙ্গে প্রেম করতে চাইলেই কি মেয়ে আমার সঙ্গে প্রেম করবে? আমি তো পড়াশোনাও করি নাই, দেখতে শুনতে না হয় একটু অনেকেই বলে সুন্দর আছি, তো শুধু কি আমার চেহারা দেখে মেয়ে আমার সঙ্গে প্রেম করবে? দুলাভাই আমার বলে, হ্যাঁ, মেয়ের বয়স যেহেতু এখন কম আছে, এখন ওই মেয়ে তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করবে, আর কিছুই না। এখন আমি তোমারে যেমনি বলবো, তুমি যদি এমনি চলো তাহলে তুমি কম সময়ের ভিতরে এই মেয়েরে পটাই ফেলতে পারবা। তো আমি বললাম যে দুলাভাই ঠিক আছে, তাহলে মেয়ের ফোন নাম্বার দেন, এমন করে বলতেছি। দুলাভাই তখন আমার হাইসা বলতেছে, মেয়ের ফোন নাম্বার নিলে কাজ হবে না, মেয়ের ফোন নাম্বার নিয়ে কথা বইলা মেয়েরে পটাইতে পারবা না, মেয়েরে পটাইতে হইলে তোমার অন্য রাস্তা ধরতে হবে। তাই আমি বললাম, দুলাভাই কী রাস্তা ধর্ম আপনি আমার শিখিয়ে দেন। বলে, তবে তোমার কাছে আমার একটা শর্ত আছে। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। দুলাভাই আমারে বলে, তুমি আমি যে কন্ট্রাক্টে যাব বা তোমার সঙ্গে আমার যেই কথা হবে
এগুলো কিন্তু তোমার বোনেরে বলা চলবে না, তোমার বোনকে কোনো কিছু জানাইতে পারবা না, এবং তোমার বোন যাতে কোনো কিছুই না জানে। আমি তখন বললাম যে আচ্ছা দুলাভাই ঠিক আছে, আমি আমার আপুরে কোনো কিছুই বলবো না, আর আফু কোনো কিছু জানবেও না, আপনি যেভাবে বলেন আমি সেভাবেই কাজ করব। দুলাভাই তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেভাবে বলি সেভাবেই যদি কাজ করো, তাহলে আমি তোমারে 2-3 দিন পরে তোমাকে দিয়ে একটা গেমস মানে একটা গেম দিব, আমাকে এরকম করে বলে। আমি আসলে দুলাভাইয়ের কথা কিছু বুঝতেছিলাম না। যাই হোক, এরপরে রাতে আমি আবার মানে ঘুমাই যাই, দুলাভাইও তার মতো করে চলে যায়। এইভাবেই 2 দিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় দুলাভাই গাড়ি নিয়ে আসে, তখন প্রায় 10টার মতো বাজে। আমাকে বলতেছে যে বাহার, আমি তোমার যে গেমের কথা বলছিলাম, কালকে আমি তোমাকে দিয়ে গেমটা দেওয়াবো, তবে এর আগে তোমার কিছু কাজ করতে হবে, তোমাকে কিছু ফিটফাট হইতে হবে। তো এখানে আরেকটা কথা আবার আমি আপনাকে বলি, আমি কিন্তু আবার ওইখানে মানে আপনার এই চিটং গিয়ে মোটর সাইকেল চালানো শিখি। গার্মেন্টসের কিছু কাজের জন্য আমার মোটর সাইকেল চালানোটা শিখি, ওইটা গার্মেন্টসের বাবদে আমাকে তখন শেখানো হয়। তো আমি তুমি মোটর সাইকেল চালাইতে পারি। তা দুলাভাই আমারে বলে তোমার কাছে কি কোনো মোটর সাইকেল আছে? আমি বললাম না দুলাভাই, আমার কাছে তো কোনো মোটর সাইকেল নাই। পরে আমারে বলে আমি তোমার কালকে সকালে একটা মোটর সাইকেল ব্যবস্থা করে দিব, এবং দেওয়ার পরে মোটর সাইকেলটা আমি যেখানে হচ্ছে তোমারে দাঁড়াই রাখতে বলবো, তুমি মোটর সাইকেলটা ওইখানে দাঁড়াই থাকবা, এরপরে আমি তোমার দিয়ে গেমটা দেওয়াবো। আমি বললাম দুলাভাই আমি আসলে আপনার কথা বুঝি না। দুলাভাই তখন আমাদের খুলিয়ে বললো কালকে মেয়েটার নাম নাকি নিশি, বললো যে কালকে নিশির পরীক্ষা আছে, এবং এই পরীক্ষার কেন্দ্রটা ও যে স্কুলে পড়ে সেখানে না, অন্য একটা স্কুলে। তো অন্য একটা স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে আমি যে কোনো একটা জায়গায় গিয়ে আমার সিএনজিতে সমস্যা দিয়েছে, এটা বলে আমি সিএনজি ওখানে দাঁড়া করাবো, এবং দাঁড়ো করিয়ে আমি নিশির ওইখানে দাঁড়া করাবো। যেহেতু তার পরীক্ষা, সে তো যাওয়ার জন্য পাগলামি করবে। অ্যান্ড ওই মুহূর্তেই ধরো আমি পাশের একটা দোকানে যাব পার্সের জন্য বা ওইটার জন্য, ওই দোকানের সামনে তুমি দাঁড়ায় থাকবা এবং মোটরসাইকেল নিয়ে দাঁড়াইবা, তোমার সঙ্গে আমি কথা বলবো, এবং বলে আমি নিশিরে তোমার মোটরসাইকেল উঠে দিব, তুমি তার স্কুলে নামাই দিও, এবং নামাই দেওয়ার পরে আমি বাকি ব্যবস্থা যেমনি বলবো তুমি এমনি করবা। আমি তখন একটা হাসি দিলাম ভাই, হাসি দিয়ে বললাম দুলাভাই এটা কোন ছবির ডায়লগ, আপনি কোন সিনেমা থেকে এটা শুনছেন? দুলাভাই আমারে বলতেছে যে আরে বোকা, আমি যেটা বলতেছি তুই সেটা কর, কোনো সিনেমা টিনেমা কিছু না, তুই পারবি করতে? আমি বললাম যে আপনি যদি বলেন এটা তো পারবোই, একটা জায়গায় গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়াই থাকি, কিন্তু মোটরসাইকেল কই পাবো? দুলাভাই আমারে বললো আমি তোমার সকালবেলা মোটরসাইকেল ব্যবস্থা করে দিব, কিন্তু কালকে সকালে তুই গার্মেন্টসে যাইস না। তো দুলাভাইয়ের কথা মতো আমি আর গার্মেন্টসে গেলাম না, কিন্তু বিষয়টাতে আমি কোনো গুরুত্ব দিলাম না যে এখানে সিরিয়াস কিছু হতে পারে, বা এটা আমার ওইরকম চিন্তা ভাবনার মধ্যে ছিল না। দুলাভাই আমাকে যেমনি বললাম আমি কথাটা এমনি মাথায় নিলাম, এবং ওভাবেই তখন আমি কাজ করলাম। রাতের বেলা ঘুমাইলাম, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুলাভাই তখন আমাকে নিয়ে একটা গ্যারেজে গেল, হুন্ডার গ্যারেজে। দুলাভাই সম্ভবত আগ থেকেই পরিচয় আছে, এবং সেখানে নিয়ে আমাকে তখন হুন্ডাটা দিল, দিয়া বলতেছে কয়েকটা রাউন্ড দে, তুই চালাইতে পারবি কিনা। তো আমি তো আগ থেকেই হুন্ডা চালাইতে পারতাম, তো আমার খুব একটা সমস্যা হয় নাই। আমি ওখানে কয়েকটা রাউন্ড দিলাম এবং মোটামুটি চালাইতে পারি। দুলাভাই আমারে বললো যে তখন আমাকে ঠিকানা দিল যে অমুক জায়গায় অমুক পার্টসের দোকানে, ওইখানে তুই দাঁড়াই থাকবি, ওই পার্টসের দোকানে দাঁড়াই থাকবি মোটরসাইকেল নিয়ে, এরপরে বাকিটা আমি যেমনি যেমনি বলবো, এবং ওরে তুই তোর মোটরসাইকেলে উঠে ওর স্কুলের সামনে নামাই দিয়ে আসবি, এবং এরপরে বাকি ব্যবস্থা আমি তোর আস্তে আস্তে করতে বলবো। আমি যে আচ্ছা ঠিক আছে। তো আমি মনে মনে হাসতেছিলাম যে আল্লাহ জানে, না জানি দুলাভাই আমার কোন বিপদে ফেলায়, আমি না জানি কোন বিপদে পড়ি। এরপরে যথারীতি আমি তখন এই মোটরসাইকেল নিয়ে দুলাভাই আমার যে দোকানের কথা বললো, ওই দোকানের সামনে তখন দাঁড়াইছিলাম। দুলাভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হতো, মোবাইলে কথা হতো, ওইখানে দাঁড়াই আসি, এবং তারই প্রায় আপনার 20-25 মিনিট আধা ঘন্টা পরে দুলাভাই হঠাৎ করে একটা সিএনজি নিয়ে আইসা, মানে দুলাভাই সিএনজি নিয়ে এই দোকানের সামনে এসে দাঁড়াইছিল। তখন ভাই আমার বুকের ভিতরটা ধুপ করতেছে যে আল্লাহ জানে, না জানি কি হয়, না জানি দুলাভাই আমার আজকে কোন বিপদে ফেলায়। এবং দুলাভাই দোকানে গেল, এবং দোকানে গিয়ে আমার সঙ্গে কথা বলতেছে, কি অবস্থা, ভালো আছো, মানে এরকম করে কথা বলতেছে যেন আমি দুলাভাইয়ের অপরিচিত। দুলাভাই আমার ওই দোকানের সামনে এসে বলতেছে, আমি বলবো যে তুমি আমার বাড়ির মালিকের ছেলে, মানে আমার বাড়িওয়ালার ছেলে, এইটা আমি ম্যাডামকে গিয়ে বলবো, তুমি ম্যাডামকে একটু ড্রপ করে দিবা, ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমি যে ঠিক আছে। আমার দুলাভাই বলে হাসি দেওয়া যাবে না কিন্তু, আমি যা ঠিক আছে আমি হাসবো না। পরে দুলাভাই এখানে আসছে, আইসা মেয়েটারে কী জানি বুঝে তখন আমাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এই জায়গায় আসছি, এবং আসার পরে এই প্রথম আমি মেয়েটারে দেখলাম, এবং সত্যি তারে দেখে আমার কাছে যেটা মনে হলো, মেয়েটা পরীর মতো সুন্দর ছিল, খুবই সুন্দর চেহারা। এবং আমি দেখলাম, আমার সত্যি কথা বলতে আমি এত সুন্দর মেয়ে আর দেখি নাই, খুব সুন্দর চেহারা। পরে দুলাভাই বললো যে ওর নাম হচ্ছে বাহার, এবং ও হচ্ছে আমি যে বাড়িতে থাকি ওই বাড়িওয়ালার ছেলে।
তো ম্যাডাম আপনি তো দেখতেছেন সিএনজি ডিস্টার্ব দিতেছে এবং সামনে যায় যদি দাঁড়ায় যায় তাহলে তো আমি আরও বিপদে পড়ে যাবো। এখানে তো একটা দোকান পাইছি, এখন আপাতত ফার্স্টও তো লাগাইতে পারি না, ফার্স্টের দোকানও নাই। আমি ওরে বলছি আপনি একটু কষ্ট করে ওর সঙ্গে চলে যান, ও আপনার এই স্কুলে নামাই দিবে, আপনি ওইখানে আপনাকে নামাই দিবে, ওর সঙ্গে আপনি চলে যান। পরে আমার উনি বলতেছে ভাই নিতে পারবেন না, একটু নামাই দিবেন ওইখানে। ও তখন উঠতে চায় না, মানে উঠতে চায় না, একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে মেয়েটা। দুলাভাই তখন মেয়েটারে বলতেছে ম্যাডাম আপনি ভয় পাইয়েন না, ও আমাদের নিজের, আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িওয়ালার ছেলে, আর উনি খুব ভালো, মানে খুবই ভালো ছেলে, আপনি ভয় পায় না, আপনি উঠেন। তো অপরিচিত একজনের হুন্ডাতে তো মেয়েরা নর্মালি উঠতে চায় না এবং সে এরকমই করে। আমিও তখন বললাম যে ম্যাডাম উঠেন, কোনো সমস্যা নাই, আপনার স্কুল তো সামনে, আমি আপনাকে ওইখানে নামাই দিব, আর উনি আপনার গাড়ি ঠিক করে পরে আপনাকে আবার নিয়ে যাবে। তো বলে আচ্ছা ঠিক আছে। পরে মেয়েটা বসছে এবং খুবই আপনার দূরত্ব বজায় রাখছে, খুবই দূরত্ব বজায় রেখে সে তারপরে বসছে। এবং বসার পরে আমি তখন তারে নিয়ে মোটরসাইকেল টান দিলাম এবং টান দিছি এই প্রথম আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়ে নিয়ে আমি মোটরসাইকেল টান দিলাম, আমার জীবনে এই প্রথম। মানে বুকের ভিতরটা তখন ভাই ধুপ 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 করতেছে যে এইরকম একটা মেয়ে নিয়ে আমি মোটরসাইকেল চালাইতেছি, মানে ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে। যাই হোক একটা পর্যায়ে আমি তখন তার স্কুলের সামনে গেলাম, যাওয়ার পরে মেয়েটা তখন ওখানে নেমে গেছে। স্কুল বলতে এটা কলেজ ছিল, তাই এখানে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি তখন কী করলাম, এই গাড়িটা ঘুরে এই জায়গার মধ্যে আসছে, আইসা দেখেছি দুলাভাই নাই। ওনারা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দুলাভাই এটা কী হইলো, আপনি কই? পরে বলে নামাই দিছিস? আমি বললাম জি। বলে আরেকটু সামনে আয়, আমি ওইখানে আসি। পরে একটু সামনে গেলাম এবং খোলা মাঠের মধ্যে দুলাভাই ওখানে দাঁড়ায় আছে। আমি যে বললাম যে দুলাভাই এটা কী হইলো? দুলাভাই আমার বলে কী হয়েছে? আমি বললাম আপনি মেরে দিলেন, মেয়ে তো আমার সঙ্গে একটা কথাও বলে নাই এবং মনে হয় যেন পাথরের মতো হুন্ডাতে বসেছিল এবং আমি তারে নামাই দিলাম, সে সোজা হচ্ছে চলে গেছে, আমার সঙ্গে কোনো কথা বলে নাই। দুলাভাই আমারে বলে আরে কথা বলার সময় কথা বলবে, এখন বলার দরকার নেই, যা তুই তোর কাজে যা, হুন্ডাটা জমা দিয়া তুই গার্মেন্টসে যাইতে পারবি কিনা যা। আমি বললাম জি না, এখন তো আর গার্মেন্টসে যাওয়ার সময় নেই। তা বলে যা বাসায় গিয়ে আরাম কর। তা আমি তখন কী করলাম, হুন্ডাটা গ্যারেজে জমা দিছি, জমা দিয়া বাসায় গিয়ে আরাম করলাম। তো আমি আবার এই ঘটনা কাউরে জানাই নাই। রাতের বেলা আমার দুলাভাই আসছে, আইসা আমারে বলে আমি তোরে ম্যাডামের নাম্বার দিব, ম্যাডামের ফোন নাম্বারটা নিয়ে যাবে, আজকে না তুই কালকে রাত্রে ম্যাডামরে ফোন দিবি। রাতের বেলায় ফোন দিয়া তুই ম্যাডামরে এমন করে বলবি যে তুই তারে দেখে তার পছন্দ, তুই তারে পছন্দ করছিস এবং তোর তারে পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার পরে তুই অনেক কষ্টে আমাকে বুঝাইয়া শোনায়া একরকম জোর করে আমার কাছ থেকে তার ফোন নাম্বারটা নিছিস এবং চুরি করে নিছিস, আমি দেখি নাই, ওরকম করে বলবি যে আমি দেখিনি, তুই চুরি করে নাম্বারটা নিছিস। এইটা বলে ম্যাডামের সঙ্গে আস্তে আস্তে কথা বলা শুরু কর। তো আমি জীবনেও কোনো দিন কোনো মেয়ের সঙ্গে কথা বলি নাই, মানে কোনো মেয়ের সঙ্গে কথা বলার কোনো অভিজ্ঞতা আমার নাই, যে একটা মেয়ের সঙ্গে আসলে কিভাবে শুরু করব কথা বলাটা, এইটাও আসলে আমি অত ভালো করে বুঝি না। তো যাই হোক, এরপরও দুলাভাই আমাকে নাম্বার দিল, আমি সে রাতে আর ফোন দিলাম না। এবং পরের দিন রাতের বেলায় আমি আপনার প্রায় মধ্যরাতে আমি তখন তার নাম্বারে কল দিলাম এবং প্রথমবারে কল দেওয়াতে সে কলটা রিসিভ করে নাই এবং রিসিভ না করে একটু পরে তখন সে কল ব্যাক করে আমার নাম্বারে। এবার যখন সে কল ব্যাক করে ভাই, তখন আমার বুকের ভিতর ধুপধুপ করে কাঁপতেছে। আমি ফোন আর ধরি না, মানে ভয়ে ভয়ে ফোন ধরি না। রাতের বেলায় অনেকগুলো ফোন আমারে দেয়, আমি আর ফোন ধরি না। সকালবেলা দুলাভাই আমারে জিজ্ঞেস করলো কী রে কথা বলছিলে? আমি বললাম যে দুলাভাই এই ঘটনা। দুলাভাই তখন আমার গালাগালি করতেছে, এই তুই কি মানুষ না অমানুষ, তোর দিয়ে কোনো কাজ হবে না, তুই তোর বোনের মতোই গাদা হয়েছিস, ভাই বোন দোনোটা গাদা গদ্দপ, তোরে যেমনি বলছি এমনি তুই কর, ওরে ফোন দে। আমি বললাম এখন দিব? না এখন না, রাত্রে আবার ফোন দিবি। তাই আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আমি রাত্রে ফোন দিব। তো রাত্রের বেলায় এই মেয়েরা আর আমার ফোন দেওয়া লাগে নাই, আমরা খাবার খাইতে বসছি, আমি দুলাভাই আমার বোন ভাগ্নি, ওই মুহূর্তে ওই মেয়ে আমারে ফোন দিছে এবং দুলাভাইয়ের আমি ইশারা দিলাম, দুলাভাই আমার বলে যা 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 রুমে যা, মানে ইশারা দিছে। আমি তখন রুমের মধ্যে ঢুকে গেছে এবং রুমের মধ্যে ঢোকার পরে আমি এই ফোনটা রিসিভ করছি, মানে রিসিভ করে কথা বলতে পারতেছি না, মানে কাঁপতেছিলাম ভয়ে, একটু কাঁপা কাঁপা ভাব। তো মেয়েটা আমারে বলতেছে যে হ্যালো কে কে তাই আমি তখন বলতেছি যে আমি বাহার। পরে বলতেছে কোন বাহার? আমি বললাম আপনি আমাকে দেখছেন একবার, আমি আপনার মোটর সাইকেলে করে আপনার কলেজের সামনে নামাই দিছি। পরে আমার বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিনছি। ও আচ্ছা, আপনি আমার নাম্বার কই পেয়েছেন? আমি বললাম আসলে কিভাবে আপনাকে বলবো, এবং বললে তো আপনি মনে হয় রাগ করবেন, তো রাগ করবেন না, বা উনি গরিব মানুষ, আমাদের এখানে ভাড়া থাকে এবং আপনি ওনার চাকরিটাও খাইয়েন না, আসলে উনি ইচ্ছে করে দেয় না, আমি ওনার মোবাইল থেকে নাম্বারটা চুরি করে নিলাম, আমার দুলাভাইয়ের নাম বললাম। এবং বলার পরে ও বলে যে না, আপনি তাহলে চুরি করে নাম্বারটা কেন নিলেন? আমি বললাম দেখেন ম্যাডাম, আসলে সত্যি কথা বলতে গেলে আমি আপনারে মানে নামাই দিছি আপনার কলেজের সামনে ঠিক আছে, কিন্তু আমার এই দুইটা চোখ মনে হয় আপনার মুখের উপরে লেগেছিল।
মানে আমি আপনাকে দেখে মোটামুটি অনেকটা মুগ্ধ হয়ে গেছিলাম, মানে ভালো লাগতেছিল, এগুলো বলতেছিলাম। ভাই কখনো মেয়েদের সাথে কথা বলি নাই, যে এই কথাগুলো বলতেছি কীভাবে বলতেছি নিজেও বুঝি না। তো এরকম করে কথা বলতে মেয়েটা খুব হাসাহাসি করতেছে, মানে খুব হাসতেছে, বলে আপনার চুলগুলো অনেক লম্বা, আপনি বাইক চালানোর সময় আপনার চুলগুলো এসে আমার মুখে লাগতেছিল মেয়েদের চুলের মতো, বাট লম্বা চুলের ছেলে আমার খুব পছন্দ হয়। মানে এরকম করে কথা বলতেছে, যে মানে এমন নয় যে সে আমার উপরে খুব রাগ, অভিমান, ক্ষোভ, এরকম কিছুই না। মানে আমার কাছে মনে হয় যে সেদিন রাতে আমার তার সঙ্গে কথা বলাতেই তার সঙ্গে প্রেম হয়ে গেছে। রাতে অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং দুলাভাই তখন এসে আমার দরজা ধাক্কাইলো। আমি তখন দুলাভাইরে বললাম যে দুলাভাই, মেয়ে মোটামুটি পটে গেছে এবং খুব বেশি মনে হয় আর লাগবে না, হয়ে গেছে। দুলাভাই আমারে বলে, আমি দেখেছি মেয়ে কারো না কারোর সঙ্গে প্রেম করার জন্য পুরো পাগল হয়ে আছে, কারো না কারোর সঙ্গে প্রেম করার জন্য পাগল হয়ে আছে, এবং মেয়ের কথাবার্তা ভাবভঙ্গিতে আমি এটা বুঝতে পারছি। তবে শালাবাবু সাবধান, তুই যে গরিব বা তুই যে আমার শালা, এটা কিন্তু কখনোই মেয়েরে বুঝতে দিবি না। এটা যদি এই মেয়েকে বুঝতে দেস তাহলে তুই বড় ধরনের সমস্যায় পড়ে যাবি। এই মেয়েরে তুই বলবি তুই বড় লোকের ছেলে, আমরা যেই বাসায় থাকি তুই এই বাসার বাড়িওয়ালা, এবং এরকম করে মেয়ের সঙ্গে কথা বলবি, বানিয়ে 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 কথা বলবে। তো আমাকে যেমন করে আমার দুলাভাই শিখিয়ে দেয়, আমি ঠিক সেই ফর্মুলাটাই কাজে লাগে। এবং ও যখন আমার সঙ্গে ফোন দেয় বা ও যখন ওর সঙ্গে যখন কথা বলি, এইভাবেই বড়লোকে ভাবসাব নিয়ে কথা বলি। প্রায় 2 থেকে 3 দিনের মাঝে আমাদের মোটামুটি মোবাইলে আপনার একরকম ঘনিষ্ঠতা শুরু হয়ে গেছে। আর আমার দুলাভাই আমাকে বলছিল যে এটা আসলে অভিনয় করার জন্য মেয়েটার সঙ্গে, এবং এই অভিনয়টা কেন, শুধু মেয়েটাকে বিয়ে করার জন্য, এবং তারে বিয়ে করতে পারলে তার বাবার সম্পত্তির মালিক হব। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাই, আপনি বিশ্বাস করেন, আমার কোনোদিনও ওর বাবার সম্পত্তির প্রতি কোনোই রকম লোভ ছিল না। আমার ওর বাবার প্রপার্টি বা ওর বাবার সম্পত্তির মালিক হব ওকে বিয়ে করলে, এই জিনিসগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণেরও কোনো লোভ ছিল না। কিন্তু মেয়েটার সঙ্গে আমি যখন কথা বলতাম, আমার মনের ভিতরেই তার জন্য একটা অন্যরকম ভালোবাসা জন্মায় গিয়েছিল। মানে এক কথায় বলতে গেলে আমি তাকে ভালোবেসে ফেলি। এরকম করে তার সঙ্গে আস্তে 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 করে কথা সামনের দিকে বলতে বলতে আমাদের দুজনের মাঝে তখন একটা মোটামুটি গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে। তখন আমি তার সঙ্গে আবার মানে 2 বার দেখা করি রেস্টুরেন্টে, এবং সেই খাবারের বিল টিল দেয়। মানে খুবই মানে এরকম হয় যে আমি তখন সারা রাত তার সঙ্গে কথা বলি, এবং অনেক সময় গার্মেন্টসে যাই, অনেক সময় যাই না। তো কোনো সময় কাজ করি, কোনো সময় করি না। এবং এই সব বিষয়গুলোই কিন্তু আমার দুলাভাই বুঝতেছে, দুলাভাই দেখতেছে, এবং দুলাভাই এগুলো দেখে দুলাভাই আরও খুশি, ঠিক আছে কর, সমস্যা নাই, এবং চালিয়ে যায়। এরকম করে দুলাভাই আমাকে আরও উৎসাহ দিত। তো এই করতে করতে মেয়েটার সঙ্গে আমার প্রায় আপনার 5 থেকে 6 মাস আনুমানিক আর কি, এইরকমভাবে তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা চলে। এবং এরপরেই দুলাভাই আমারে বলে, তারে বিয়ের কথা বল, তারে বল যে তুই তারে বিয়ে করতে চাস, এগুলা। তো আমি দুলাভাইরে বললাম যে দুলাভাই, আমি তো বারবারই বলতেছি, কিন্তু ও বলতেছে ওর পড়াশোনা শেষ হলে পরে সে বিয়ে করবে, এখন সে বিয়ে করবে না। মানে পড়াশোনা শেষ হলে সে বিয়ে করবে, এখন বিয়ে করবে না, আমারে বারবার এগুলো বলতেছে। আমার দুলাভাই তখন আমারে বলে যে তুই বল, তুই আত্মহত্যা করবি, তুই এই করবি, তুই সেই করবি। মানে আমাকে দুলাভাই যেমনি শিখাই দিত, আমি এমনি এমনি ওই মেয়ের সঙ্গে কথা বলতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন বলতেছি যে আমি আত্মহত্যা করবো, আমি বাঁচব না, এবং তুমি আমারে বিয়ে করাই লাগবে। এবং একটা পর্যায়ে তখন আমারে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকমই করতেছো, একটা কাজ করো, তোমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠাও। তো এবার আমি বুদ্ধি খাটিয়ে বললাম যে দেখো, আমার তো বড় ভাই আছে, আর আমার বড় ভাইয়ের এখন বিয়ে করে নাই, সো আমার পরিবার তো এখন আমাকে বিয়ে করাবে না। বাট একটা কাজ করো, চলো আমরা পালিয়ে যাই, আমি তোমাকে পালিয়ে বিয়ে করব। মানে ও আমাকে সবসময় পারিবারিকভাবে বিয়ের জন্য উৎসাহ দেয়, বাট আমি ওরে বলি যে সবসময় পালিয়ে যাব। এরকম করতে করতে একটা সময় আমি হঠাৎ করে তারা বলে বসলাম একদিন রাতের বেলায় যে হয় তুমি কালকে সকালবেলা বাসা থেকে পালিয়ে আসবা, আমার সঙ্গে চলে যাবা, আমি তোমাকে নিয়ে কক্সবাজার চলে যাব, আর নইলে পরে আমি আত্মহত্যা করে মরে যাব, আমি বিষ খাবো, আমি ফাঁসি দিব, এগুলো বলো। আমি কালকের মধ্যে, কালকে বিকেলে তুমি আমার জানাজা পড়তে পারবা, এবং কালকে বিকেলে আমার কবরস্থ হয়ে যাবে। এরকম করে এক কথায় বলতে গেলে আমি তারা ব্ল্যাকমেল করলাম। আর একটা কথা বলতে কি, নিশি অনেক ইমোশনাল ছিল, মানে প্রচুর আবেগে ছিল। ও এত আবেগে ছিল যা বলার মতো না। ওরে কোনো কথা বললে মানে প্রচুর আবেগ ওর মনে ছিল। এবার দেখা গেল যে ও মানে মোটামুটি আমার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে, এবং ও বলতেছে এরকমটা করো না, তুমি এটা ঠিক করো না, আমার পড়াশোনাটা নষ্ট করো না, এই সেই। আমি বললাম তুমি চলে আসো, আমরা বিয়ে করে ফেলি, এবং আমরা যখন বিয়ে করে ফেলবো তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে, এরপরে আর কোনো সমস্যা নেই, তুমি প্লিজ চলে আসো। এরকম করে এরপরের দিন তার কলেজের সামনে তার সঙ্গে আমার দেখা হয়েছে। পরে আমি বললাম তুমি চলো, আমার হলে বাসা থেকে কিছু নিয়ে আসি নাই,
আমি বললাম, কেন কিছু আনো না? এখানে তারা আমি আরেকটা বিষয় বলে দিয়েছিলাম যে, দেখো আমার ফ্যামিলি থেকে আমি তেমন কিছু নিতে পারবো না, আর আমার আব্বা খুব হার্ড মানুষ, আমাদের ঘরে তেমন কিছুই নেই, তুমি যদি পারো কিছু নিয়ে আইসো, আমি যাতে অন্তত কোনো একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাইতে পারি এবং দুজনে মিলে কিছু একটা করতে পারি, এটা তারা বলছিলাম। কিন্তু এটা বলার পরেও ভাই ও করছে কি, বাসা থেকে কিছুই আনতে পারে নাই। আমার বললাম বাসা থেকে কিছুই আনতে পারি নাই। তখন আমি বললাম, তুমি কি চাও? মানে ওই দিন তার সঙ্গে আমার খুব আমি খুবই আবেগী হয়ে যাই। আসলে এই যে আমি তার সঙ্গে এগুলো করতেছি, আমার দুলাভাই আমাকে শিখিয়ে দেওয়াতে আমি করতেছি, কিন্তু ভিতর থেকে তার জন্য সত্যি আমার মায়া জন্মে গেছে এবং আমি কিন্তু তাকে মন থেকেই ভালোবাসি। সত্যিই তাকে আমি মন থেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো, তার সঙ্গে আমি সংসার করব। তার ওই অর্থ সম্পদগুলো শুধুমাত্র দুলাভাইয়ের জন্য, ওরে বল কিছু নিয়ে আসার জন্য, ওরে বল কিছু নিয়ে আসার জন্য। তা এইরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে এর পরের দিনও ও আসছে এবং আসার সময় ও অল্প কিছু জিনিস নিয়ে আসছে। অল্প কিছু জিনিস বলতে সামান্য কিছু গয়নাগাটি, অত দামি কিছু না। এই গয়নাগাটিগুলো ততক্ষণ নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি সেদিন তারে আর ছাড়লাম না। আমি যে ঠিক আছে চল আমরা পালাইয়া যাব, এবং ওর মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম এবং বন্ধ করে শুধু আমার মোবাইলটা খোলা রাখলাম। এরপরে সেখান থেকে আমি তাকে নিয়ে সোজা হচ্ছে আমার দুলাভাই যে বাসার অ্যাড্রেস আমাকে দিয়েছে চট্টগ্রামে, ওই বাসায় তখন আমি তারে নিয়ে উঠছি। আমার দুলাভাইয়ের পরিচিত বাসা, ওই বাসায় নিয়ে উঠছি এবং উঠার পরে সে বলতেছে আমার আব্বা আম্মা না জানে কি চিন্তা করতেছে এটা সেটা, কিন্তু সে তার বাবাকে টেক্সট করছে। তার বাবাকে একটা টেক্সট করে সে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে। অবশ্যই তার বাবাকে সে টেক্সটে কী বলছে ওইটা কিন্তু আমি জানি না। একটা মেসেজ করছে, মেসেজ করে ফোন বন্ধ করে দিছে। তো এবার রাত হয়ে গেছে, মানে আপনার সন্ধ্যা হয়ে গেছে, ও কান্নাকাটি করতেছে। তো যে বাসায় ছিলাম তারা তখন কাজী ডেকে আনে, বিয়ে পড়াই দিবে। তো ও তো কোনো ডকুমেন্ট নিয়ে আসে নাই। আপনার কাবিন করার জন্য যেরকম আইডি কার্ড দরকার, এই ডকুমেন্ট দরকার, এগুলো কিছুই তার কাছে নাই। তো কাজী তখন বলতেছে যে ঠিক আছে, যেহেতু ডকুমেন্ট নাই, আমি আপাতত শেওরাটা পড়াই দিই, মানে কলমাটা পড়াই দিই, আপনারা কলমাটা পড়ে ফেলেন। তো ওই জায়গায় তখন ওর সঙ্গে আমার বিয়ে হয় বিনা কাবিনে, শুধুমাত্র আপনার কলমা পড়ে। তো সে রাতে বিয়ে হওয়ার পরে তখন সেখানে আমাদের ওই বাসার ফ্যামিলিরে আমাদের জন্য একটা বাসর ঘর তৈরি করে এবং রাতে তার সঙ্গে আমার বাসরও হয়। এবং ও মধ্যরাতে খুব কান্নাকাটি করে যে আমার বিয়েটা এভাবে হয়ে যাবে এবং আমার বিয়েতে কোনো আনন্দ ফুর্তি হলো না। আমার বাবার অনেক স্বপ্ন ছিল, আমার বাবা সবসময় বলতো যে পুরো বাড়িটাকে রং বেরঙের বাতি দিয়ে সাজিয়ে, এরপরে ব্যাংপাটি বাজিয়ে খুব আনন্দ ফুর্তি করে আব্বা আমাকে বিয়ে দিবে, অথচ আমার বিয়েটা এভাবে হয়ে গেল, আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে হোক, এগুলো বলতেছিল। তো পরে আমি তারে বললাম যে এটা কোনো সমস্যা নাই, তুমি তোমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলবা এবং প্রয়োজনে তোমার আব্বা তো আমাকে মেনেই নিবে। যখন আমাদেরকে মেনে নিবে, এরপরে আমরা বড় করে আনন্দ উৎসব করে আমরা তখন অনুষ্ঠান করব। তো এরকম করে তখন রাত কেটে গেল। আমি কিন্তু গোপনে গোপনে দুলাভাইয়ের সঙ্গে কথা বলতেছি, বাট এইটা কিন্তু আমি এবার নিশিকে বুঝতে দিতেছি না। এর পরের দিনে দুলাভাই ওই বিল্ডিংয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসে, নিশির আড়ালে। তো আড়ালে দেখা করতে আসতে পরে নিশি যে গয়নাগুলো আনছিল, এই প্রায় সবগুলো গয়নায় আমি তখন দুলাভাইকে দিয়ে দিলাম যে দুলাভাই এই গয়নাগুলো নিয়ে আসছে, দুলাভাই বলছে গয়নাগুলো আমাকে দাও। তো গয়নাগুলো দিয়ে দিছি। দুলাভাই এখন আমার বলে যে, মানে দুলাভাই এখানে আমার সঙ্গে একটু রাগারাগি করছে যে এত কম গয়না আনলো, তা তুমি রাজি হইলে কেন? এত কম গয়না আনাতে তুমি রাজি হই, কাজটা ভালো করো নাই, আরও কিছু নিয়ে আসতো, আরও কিছু বলতা। তা আমি বলি ভাই আমি বেশি কথা বলতে গেলে ও আসেই না, ও আসবেই না, মানে যেটুকু নিয়ে আসছে এইটুকুই মনে করেন। আমি খুব কষ্ট করে ওকে, মানে অনেক কষ্ট করে এইটুকু আনছি, ওইও আনতে চায় না। পরে দুলাভাই আমার বলে ঠিক আছে ওই বাসায় থাকো, এরপরে মেয়েরে দিয়া তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলাও এবং বলায় দেখো যে তার পরিবারে কীভাবে ঢুকা যায় বা কীভাবে কী করা যায়। তা আমি তখন দুলাভাইরে বললাম যে দুলাভাই আমি তো মেয়েরে বলছি যে আমার এরকম বাড়ি আছে, গাড়ি আছে এবং আমি বড় লোক, এগুলো তারে বলছি। এখন মেয়ের বাবা যদি আমার এগুলো কিছু খোঁজখবর নিতে আসে তখন তো কিছুই পাবে না। দুলাভাই তখন আমারে বলতেছে হ্যাঁ এটা তো ঠিক বলছো, এইটা তো একটা চিন্তার বিষয়। মেয়ের বাবা যদি খোঁজখবর নিতে আসে তাহলে তো আসলে তোমার এরকম কিছুই পাবে না। একটা কাজ করো, আগে তুমি মেয়েরে জড়ায় ধরে এবং যেমনি পারো, যেহেতু তার সঙ্গে তোমার বাসর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারে বুঝিয়ে শোনা সব কিছু বলো। আমি বললাম আপনার কথা বলবো? দুলাভাই বলে না না না, পাগল নাকি তুমি, ভুলো আমার কথা বলবা না, কারণ মেয়ের বাবা আমাকে চিনে, আমার ঘর চিনে, বাড়ি চিনে, আমার সবই চিনে, আমার সঙ্গে ঝামেলা করবে। খবরদার আমার কথা বইলো না। আমার কথা না বইলে তুমি শুধু বলো যে তোমার কথাই বলো এবং বলো যে তোমার বাড়ি রংপুরে, তুমি তোমার বোনের বাসায় থাকতা এবং এগুলা বলো, আমার কথা কিছুই বইল না, আমার কথা কিন্তু সম্পূর্ণ মানে করবা। তাই বললাম দুলাভাই আপনারা মেয়েরে বলছেন আমি এই বাসায় থাকি বা এটা, পরে আমারে শিখিয়ে দিতেছে দুলাভাই তুমি মেয়েরে বলবা যে ওই বাসায় আমি থাকতাম, কিন্তু তোমার মানে ওই ড্রাইভার মনে করতো যে আমি বাড়িওয়ালার ছেলে, আসলে আমি বাড়িওয়ালার ছেলে না, ওই বাড়িওয়ালা আমার দুঃসম্পর্কের আত্মীয় হয় এবং ওই বাসায় আমার বোনও থাকতো, আমার বোন ওই বাসায় থাকে, এরকম করে তুমি জাস্ট তোমার বর্তমান পজিশনটা তাকে একটু বোঝানোর চেষ্টা করবা।
তো দুলাভাই আমাকে যেভাবে হচ্ছে আপনার বুদ্ধিগুলো শিখিয়ে দেয়, আমি একইভাবে তখন এই কথাগুলো ওরে আস্তে আস্তে করে বলার জন্য চেষ্টা করি। তখন কিন্তু আমার প্রতি খুবই ইমোশনাল, মানে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে এবং আমাকে ছাড়া ও কোনো কিছুই বুঝে না। তার পুরো পৃথিবীটা একদিকে, আমি একদিকে, এবং সার্বক্ষণিক সবসময় শুধু আমাকে নিয়ে ও চিন্তা করে, আমাকে নিয়ে ওর যত টেনশন ভালোবাসা সব আমাকে নিয়ে। তো একটা পর্যায়ে আমার দুলাভাই যখন এইভাবেই বলে দিল, আমি তখন আস্তে আস্তে করে তাকে এক কথায় দুই কথায় করে আমি আস্তে আস্তে করে গেলাম। এরপরের দিনটাও কেটে গেল, কিন্তু এরপরের দিনও কেটে গেল, ফোন বন্ধ, মানে ফোন অনই করে নাই, ফোন চালুই করে নাই। এরপরের দিন রাতের বেলা, মানে যে রাতে আমাদের বিয়ে হলো, বাসর হলো, এরপরের রাতে আমি আস্তে আস্তে করে তারে এগুলো এক কথায় দুই কথায় করে মানে বলতেছি, এবং বলার একটা পর যতক্ষণ হঠাৎ খেপে গেল, মানে রেগে গেল, এবং রেগে গিয়ে বলতেছে যে তার মানে তুমি আমার সঙ্গে চিট করলা, আমারে ধোকা দিলা, তুমি মিথ্যা বলছো, মানে খুবই রেগে গেছে। পরে আমি ওরে জড়াই ধরে বললাম, দেখো আমি সব মিথ্যে বলছি, সবই ঠিক আছে, কিন্তু আমার সব কিছু মিথ্যে হলেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। আমি যেদিন তোমাকে আমার ভাইকে বসাইছিলাম, সেদিনে আমি বুঝে গেছি যে তোমাকে আমি ভালোবাসি, এবং সত্যি কথা বলতে আমি সেদিনই তোমার জন্য পাগল হয়ে গেছিলাম। পরে ও আমাকে ওইখানে ভালো করে চাপ দিয়া ধরে যে না, সত্যি করে বলো, তুমি আরও মিথ্যা বলতেছ, মানে সত্যি বলো। যখন ভাই ওকে এরকম ধমকাধমকি করতে শুরু করে, আমি একসময় আসলে আমার দুলাভাই যা শিখিয়ে দিয়েছিল, আমি এগুলোর বাইরেও ওকে বলে দিই, মানে একদম সত্যিটাই তাকে বলে ফেলি যে এমন এমন ঘটনা। আর তোমার যেই মানে গাড়ি যে চালাইতো সে মূলত আমার দুলাভাই, সেগুলো বলি। আমি তার পা ধরে কান্না করতে শুরু করি যে নিশি, তুমি আমাকে বিয়ে করো, বিয়ে তো করছোই, তুমি পরিবার তো আর জানে না যে তুমি আমাকে বিয়ে করছো। এখন তুমি যদি চলে যাও তাহলে তুমি সকালবেলা চলে যাও, কিন্তু আমার বোনের সংসারটা ভাঙো না, বা আমার দুলাভাইয়ের কোনো ক্ষতি করো না। তো এগুলো বলে আমি তখন তার কাছে একরকম তার পা ধরে কান্না করতে শুরু করি। ওই তখন নিজেও কান্না করতেছে, ও নিজেও কান্না করে, আমিও কান্না করি। ও আমাকে বারবার বলতেছে যে তোমার দুলাভাই এভাবে তোমাকে শিখিয়ে দিল, আর তুমি এভাবে কাজ করলা, তুমি এরকমভাবে আমাকে ধোকা দিলা, এতগুলো বছর আমি তোমার সঙ্গে প্রেম করেছি, কোনোদিন আমাকে সত্যিটা বললা না। আমি তার একটা কথাই বলতাম যে দেখো, আমি তোমাকে বারবারই সত্য বলার চেষ্টা করতাম, কিন্তু দুলাভাই আসলে মূলত আমাকে সত্যটা বলতে দিল না। আজকে যে আমি তোমাকে বলেছি আমার দুলাভাইয়ের পরিচয় বা দুলাভাইয়ের কথা, এগুলোও কিন্তু দুলাভাই আমাকে বলতে দিত না। আমাকে তখনও দুলাভাই মানা করতো যে এগুলো যাতে আমি তোমাকে না বলি। ও কান্না করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। পর আমি বললাম যে নিশি, একটা কাজ করো, তুমি কান্নাকাটি করো না, আমি যেহেতু তোমার ক্ষতি করছি, এই ক্ষতিপূরণ তো আমি তোমাকে আর দিতে পারবো না, আমি তো গরিব মানুষ। তুমি সকালবেলা তোমার আব্বার কাছে চলে যাও, তোমার পরিবারের কাছে চলে যাও, এবং আমি জানি আমি যে অপরাধ করেছি এটা সর্বদাই ক্ষমার অযোগ্য, তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না। তুমি কেন, পৃথিবীর কোনো মেয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে ক্ষমা করা সম্ভব না। তো তুমি চলে যাও। এবং এটা বলে আমি তখন মানে মনের কষ্টে আর কি, মানে ওই এখানকার একটা আপনার পাথরের মতো ছিল, ওই যে রুমের মধ্যে রাখে টেবিলের উপরে, ওই পাথরটা দিয়ে হাতের মধ্যে একটা আঘাত করছে, রক্ত বেরিয়ে গেছিলো। আর আমাকে ধরে বলতেছে, পাগলামি করতেছো কেন? আমি বললাম, না, ভিতরে অনেকটা কষ্ট হইতেছে, হৃদয়ে রক্তক্ষরণ তো আর দেখতেছো না, তাই হাতের রক্তটা একটু বের করলাম। ও বলে, রক্ত বের করে কি বুঝাইতেছো, কি বুঝাতে চাচ্ছ? আমি তখন কিছুই বলি না, জাস্ট চুপচাপ আসি। ও আমাকে বলো রক্তটা বের করে তুমি আসলে কি বুঝাচ্ছ, মানে কি বুঝাইতে চাচ্ছ? আমি বললাম, নিশি, আমি আসলেই কোনো কিছু বোঝাতে চাই না, আমি কিছু বলতেও চাই না, শুধু একটা কথাই বলতে চাই যে দেখো, আমি তোমাকে ভালোবাসছিলাম। এক কথায় বলতে গেলে আমার দুলাভাই আমাকে যা কিছু শিখিয়ে দিয়েছিল, এই কোনোটাই কিন্তু আমি চাই নাই, আমি শুধু তোমাকেই চাইছি। ও আমাকে বলে, সত্যি আমাকে চাইছো, শুধু আমাকে? আমি বললাম, হ্যাঁ, শুধু তোমাকে। ও বলে, যদি আমার আব্বা আমাকে মেনে না নেয়, আমার বাবার কাছে আমি কখনোই যাব না, তুমি গার্মেন্টসে চাকরি করে আমারে খাওয়াইতে পারবা, আমারে পড়াশোনা করাইতে পারবা? আমি বললাম, হ্যাঁ নিশি, পারবো। আমি গার্মেন্টসে চাকরি করে তোমার পড়াশোনাও করাইতে পারবো, তোমারে খাবারও খাওয়াইতে পারবো। ও বলে, পারবা তো? আমার বাবার থেকে আমি এক পয়সাও আনবো না। তুমি যে লোভে পড়ে আমাকে বিয়ে করছো বা আমার সঙ্গে এইসব করছো, আমি এগুলো কিছুই করবো না। আমি তোমার বাবা থেকে একটা পয়সাও আনবো না, এবং আমি আমার বাবার কাছে যাবও না, এবং বাবার সঙ্গে কোনো যোগাযোগও করবো না। তুমি গার্মেন্টসে চাকরি করে আমারে খাওয়াইবা, আর যদি তোমার সামর্থ্য হয় তাহলে তুমি পড়াশোনা করাবা, আর নাইলে না, কিন্তু তুমি আমাকে খাওয়াবা, পড়াবা, আমাকে বউ হিসাবে রাখবা। আমি একটা গার্মেন্টসের কর্মীর বউ হব, পারবা তো? বিশ্বাস করেন ভাই, সেদিন ওর কথাগুলো শুনে না আমার ভিতরটা কেমন জানি একেবারে ঠান্ডা শীতল হয়ে গেছে। এই অনুভূতি, ওই মুহূর্তটা আমি আপনাকে কখনোই বলে বোঝাতে পারবো না। ওর মুখের দিকে তাকিয়ে আছি এবং দুই হাত দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে বললাম, নিশি,
আমি গরিব হতে পারি, আমার বাবা হত দরিদ্র পরিবারের মানুষ হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার মনের ভিতর তোমার জন্য যে ভালোবাসাটা আছে তা হিমালয়ের চেয়েও কোনো অংশেই কম নয়। এবং ও আমাকে বুকে জড়ায়ে ধরে এবং এরকম করতে করতে সকাল হয়ে যায় এবং সকাল হয়ে যাওয়ার পরে ও আমাকে বলে, এই বাসা থেকে তো আর বেশি দিন থাকা যাবে না, এখান থেকে তো বের করে দিবে। আমি যে গয়নাগাটিগুলো আনছিলাম এগুলো আপাতত কিছু একটা বিক্রি করো এবং বিক্রি করে কোনো একটা বাসা ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করো। আমি বললাম, তুমি কি সত্যি তোমার আব্বার সঙ্গে কথা বলবা না? ও বলে, আমি আমার আব্বার সঙ্গে কথা না বললেও আমার আব্বা আমাকে ঠিকই খুঁজে বের করবে, আর এরপরে আমাদের কি হবে তা একমাত্র আল্লাহই ভালো জানে। আমি আব্বুকে আর ফোন দিয়ে কোনো ঝামেলা বাড়াইতে চাই না, তুমি আগে একটা বাসা ভাড়া বাসা ভাড়ার ব্যবস্থা করো। তো ওই সময় তো ধরেন আর আমার কাছে টাকা নেই, গয়নাগাটি তো আমি দুলাভাইকে দিয়ে দিছি। পরে আমি ওরা বললাম যে গয়নাগাটি তো আমি দুলাভাইকে দিয়ে দিছি। ও আমাকে বলে, দুলাভাইরে কেন দিছো? আমি বলি, দুলাভাই নিচ্ছিল। বলে, যাও নিয়ে আসো। তো সকালবেলা আমি তখন আমার বোনের বাসায় এখান থেকে কাছাকাছি, পরে বোনের বাসায় গেলাম, গিয়া দুলাভাইরে বললাম যে দুলাভাই গয়নাগাটিগুলো দেন, আমি আপনার এই আমার গয়নাগাটিগুলো লাগবে, নিশি চাইছে। পরে আমার বলে, কে নিশি গয়নাগাটি চাইছে কেন? কেন না গয়নাগাটি চাইলো? নিশিরে তার বাবার কাছে ফোন দেওয়া হইলি না? আমি না তোরে কালকে শিখিয়ে দিলাম ওর বাবারে ফোন দেওয়ার জন্য। ওর বাবারে ফোন দিছিল, ওর বাবার সঙ্গে কথা বলছে। আমি তুই কি ওরে সব কিছু জানাইছিস? আমি তখন বলি, দুলাভাই আপনার সঙ্গে কথা আছে। আমার বোন কিন্তু ইতিমধ্যে সব কিছু জেনে গেছে, পুরো স্টোরিটা আমার বোন জানছে। পরে দুলাভাই আমারে বলে, তা কি বলবি, তোর বোনের সামনেই বল, এখন তো তোর বোন সব কিছুই জানে। বলেছে, না বোনের সামনে বলা যাবে না, আপনি একটু বাইরে আসেন। পরে দুলাভাইয়ের আমি বের করছি, বের করে সাইডে নিয়ে বললাম যে দুলাভাই এই ঘটনা, এমন এমন ঘটনা। এবং এইটা বলা মাত্রই দুলাভাই তখন আমার কলার চেপে ধরছে, ধৈরে আমারে ওইখানের মধ্যে একটা ঘুষি দিছে। এবং আমার বোন তখন দৌড়ে আসছে, আমার ভাগ্নি দৌড়ে আসছে, আইসে সবাই দুলাভাইরে ধরছে যে কী হয়েছে। আমার বোন জামাই তখন বলতেছে যে তোর ভাই একটা নিমখারাম বেঈমান, ওই একটা মির্জাফর, ওই আমার ক্ষতি করছে, ওরে আমি যেভাবে বলে দিছি ও সেভাবে কোনো কিছুই করে নাই, ও করছে সম্পূর্ণ উল্টা। ওর কারণে আমার সব কিছু গেছে। ও আমার পরিচয় মেয়ের কাছে বলে দিছে, এবং শুধু তাই নয়, আমি যে ওকে প্ল্যানিং করে এই মেয়ের কাছে পাঠাইছি এটাও সে বলে দিছে। আমি ওরে কিসের তখন দুলাভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। পরে আমি আমার বোনেরে বলতেছি, যা আফা দেখ, যা হবার তা তো হয়েছেই, তো আমি আর এগুলো কোনো কিছু বাড়াতে চাই না। এখন নিশি বলছে ও আমার সঙ্গে সংসার করবে, তো তোর জামাইরে বল আমার গয়নাঘাটিগুলো দিয়ে দেওয়ার জন্য, আমি এই গয়নাগুলো নিয়ে যাই এবং গয়নাগুলো নিয়ে গিয়ে আমি কোথাও একটা বাসা ভাড়া করে ওর সঙ্গে আমি থাকবো। তো এবার আমার বোনও তখন আমার দুলাভাইরে বলতেছে, ও তো ঠিকই বলতেছে, তা আপনি গয়নাঘাটিগুলো দিয়ে দেন, এগুলো নিয়ে জমি টমি কিছু জায়গা আপনার থাকার মতো কোনো একটা ঘর ভাড়া করবে। এরপরে মেয়ের বাবা তো আস্তে আস্তে মেয়েকে মেনেই নিবে, মেয়ে তো মেয়ের বাবার সঙ্গে যোগাযোগ করবে। দুলাভাই তখন সাফ আমার বোনকে বলে দিতেছে, তোর ভাইয়েরা আর আমার বিশ্বাস হয় না, তোর ভাইয়ের নায়ক বানাতে গিয়া, তোর ভাইয়ের ওই মেয়ের প্রেমিক বানাতে গিয়া আমার অনেক টাকা খরচ হয়েছে। ওই আমার কয় টাকার গয়না দিছে, এর থেকেও বেশি টাকা আমার ওর পিছনে খরচ গেছে। আমি ওর হুন্ডা ভাড়া করে দিছি, এই করছি সেই করছি, মোবাইল কিনে দিছি, জামা কাপড় কিনে দিছি, আমার তো অনেক টাকা খরচ গেছে। তা আমি তখন দুলাভাইরে বললাম যে দুলাভাই, এখন তো আপাতত আমি একটা ঘর ভাড়া করব, আপনি গয়নাগাড়ি না দিলে না দিবেন, আমার অল্প কিছু টাকা দেন, আমি একটা বাসা ভাড়া করি। আমার দুলাভাই বলে, আমি তোর 1 টাকাও দিব না, তোর কারণে আমি এখন বিপদে পড়ছি, আমার ওই ভাড়াটা নষ্ট হয়েছে। মেয়ে যদি মেয়ের বাবার কাছে বলে দেয় তাহলে এইখান থেকে আমাকে এসে পুলিশে ধরে নিয়ে যাবে, এখন আমার এই বাসা পাল্টাইতে হবে, আমি এই বাসা থাকতে পারবো না। সেগুলো বলে দুলাভাই আমার ধাক্কে ঘর থেকে বের করে দেয়, বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দিলে পরে আমি তখন নিশির কাছে আসি, এবং আসার পরে আমি তখন নিশিরে বললাম যে নিশি, এমন ঘটনা, দুলাভাই তো আমার টাকা দিতেছে না, গয়না দিতেছে না, দুলাভাই আমার সঙ্গে এগুলো করছে। নিশি তখন আমার বলে, আমি বলছিলাম না তোমার বোন জামাই খারাপ, এবার প্রমাণ পাইলা তো, এই বোন বা বোন জামাইয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবা, এদের সঙ্গে আর কখনো কথা বলবা? আমি বললাম, না, আমি সত্যি এদের সঙ্গে আর কখনোই কথা বলবো না, এরা আসলেই তো খারাপ, আমি তো ভেবেছিলাম যে এরা শুধু খারাপ, কিন্তু এরা অনেক বেশি খারাপ, না আমি আর ওদের সঙ্গে কখনোই কথা বলবো না। নিশি আমাকে বলতেছে, তাহলে যাও, এখন আপাতত একটা বাসা ভাড়া করো, এই বাসায় তো ওনারা একটু মুখ কালো করে রাখছে, কিন্তু চলে যেতে হবে। পরে আমি বললাম, তোমার পরিচিত কোথাও কি যাওয়া যাবে? ও আমার বলে, আরে গাদা, আমার পরিচিত কোথাও গেলে তো আমার আব্বা তোমাকে ধরে ফেলবে, আমার আব্বার কাছে এখনই যাওয়া যাবে না, আরও সময় নিয়ে তারপরে যাইতে হবে। পরে আমি একটা বাসা ভাড়া করলাম, আপাতত থাকার মতো একটা বাসা ভাড়া করলাম। আসলে যে বাসায় নিশিকে নিয়ে থাকা খুব বেশি কষ্টকর। এরপর ওই বাসা ভাড়া করছে, ভাড়া করার পরে ওইখানে 2 দিন ছিলাম, থাকার পরে নিশি আমারে বলে, এইভাবে ঘরে বসে থাকবা? ও কিন্তু ফোন আর অন করতেছে না, ফোন বন্ধই আছে।
ও ফোন অন করেন এবং ওর বাবার এই লাস্ট মেসেজ কী করছে আমি তখনও কিন্তু এটা জানতাম না যে লাস্ট মেসেজটা ওর বাবার ও কী করছিল। পরে আমারে বলতেছে যে তুমি একটা কাজ কাম কিছু একটা ব্যবস্থা করো, এভাবে তো আর জীবন চলবে না, এভাবে তো জীবন চলবে না, তোমার তো কিছু একটা করতে হবে, কিছু একটা করো। তা আমি বললাম আমি আগে যে গার্মেন্টসে চাকরি করছি এই গার্মেন্টসে যাব, বলে না ওই গার্মেন্টসে না, নতুন একটা গার্মেন্টসে কাজ খোঁজো। তো ওর কথা মতো আমি তখন ঘুরতেছি ফিরতেছি করে আরেকটা গার্মেন্টসে আমি তখন চাকরি নিয়েছি। তো চাকরি নেওয়ার পরে আমার মনের ভিতরে খুব মানে সংকোচ কাজ করে যে ওর যে ফ্যামিলি, অত উচ্চ ফ্যামিলির একটা মেয়ে, নিজেদের এত টাকা পয়সা ছিল, এখন ও আমার কাছে চলে আসছে, এখন আমার কাছে কিভাবে থাকবে। তো মানে আসলে মানে ওরা যেহেতু আমার দুলাভাই ওদের বাসায়, মানে ওদের নিজেদের গাড়ি ছিল না মূলত, আমার দুলাভাইয়ের যে সিএনজি ছিল তারা হচ্ছে ওদের পারিবারিক সিএনজির মতোই ব্যবহার করতো আর কি। সিএনজির মালিক কিন্তু আমার দুলাভাই নিজেই, ওরা ভাড়া হিসাবে তারা এখানে সেখানে যাইতো, আর আমার দুলাভাইও তাদের কথা শুনতো আর কি, তাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। এইভাবেই 2 থেকে 3 দিনের মতো কেটে গেল এবং কেটে যাওয়ার পরেই আমি তখন আর একটা জায়গায় গার্মেন্টসে চাকরি নিয়েছি, ওইখানে চাকরি বাকরি করতেছি। প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে এবং সপ্তাহখানিক নিশি কিন্তু আমার সঙ্গে ভালোই আছে। আমি রাতভর হয়তো আপনার দিনে রাতে কষ্ট করে গার্মেন্টসে কাজ করি এবং যেই সময়টাতে নিশির কাছে আসি তখনটাতে কিন্তু নিশি আমাকে অনেক রকম ভালোবাসে। মানে নিশির কাছে আসলে আমার ভিতরের সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়, মানে ভিতরে আর কোনো কষ্ট থাকে না। মানে ওর কাছে আমি যখনই আসি, ওর সামনে যখনই আসি, যাই হোক এরকম করে সপ্তাহখানিক কাটার পরে একদিনও খুব মন খারাপ করে বসে আছে ঘরের ভিতরে। তাই আমি বললাম এরকম মন খারাপ করে বসে আসতো কেন, কী হয়েছে? আমার দিকে তাকে কান্না করতেছে। আমি বললাম আরে কান্না কেন করতেছো, তোমার থাকতে খুব কষ্ট হচ্ছে এই ঘরটাতে না, তোমার আমি ভালো জামা কাপড় দিতে পারি না। ও বলে না অন্য একটা বিষয়, আমার মনটা অনেক খারাপ। আমি বললাম কী বিষয় আমারে বলো। এর মাঝে কিন্তু আমার বোন জামাই কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমি কারোর সঙ্গেই কোনো কথা বলি না এবং এই ঘটনা কিন্তু আমার আব্বা আম্মা তারাও কিন্তু জানে না। তো এরপরে হলো কি, ও আমারে বলতেছে যে আমি আমার আব্বুকে কল দিছিলাম, আমার আব্বু আমার কল রিসিভ করছে। আমি বললাম তারপর, আমার যে বললা না, বলে না তোমাকে বলি নাই আমি কল দিছি এবং আমার আব্বু কল রিসিভ করে আব্বু আমার একটা কথাই বলছে যে আমি যদি কোনোদিন আমার আব্বুর বিটাতে যাই তাহলে আব্বু আমাকে কূপ মেরে আমার মাথাটা গাঢ় থেকে আলাদা করে দিবে, আমার সঙ্গে কোনো যোগাযোগ আব্বু রাখবে না এবং আমি যে আব্বুর মেয়ে এটাও আব্বু স্বীকার করতে রাজি না। এবং আমার মায়েরে ফোন দিছে, মা আমারে বলতেছে যে মা নাকি আমাকে কোত্থেকে পালক আনছিল, আমি নাকি আমার মায়ের পেটের মেয়ে না, আমি নাকি পালক মেয়ে, আমার এগুলো বলতেছে। তো আমি আমার বড় মামারে ফোন দিছি এবং বড় মামা আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, পরিবারের সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে করে আমার ফোন কেটে দিছে। তো কেউই আমার সঙ্গে কথা বলে নাই। আমি বললাম এখন তো হয়তো যেহেতু একটা খারাপ অবস্থানের মধ্যে আছো এই জন্য হয়তো কেউ কথা বলে নাই, তুমি অপেক্ষা করো এবং একটা সময় দেখবে যে আমাদের সঙ্গে ঠিকই সবাই কথা বলবে, সময়টা ঠিক হয়ে যাক এবং আস্তে আস্তে তুমি ফোন খোলা রাখো, তখন দেখবে তোমার সঙ্গে যোগাযোগ করবে। তো এইটা আমি ওরে বুঝাইলাম এবং ও মোটামুটি আমার কথা বুঝছে। বুঝার পর যেটা হইলো ভাই, ও মোবাইলও খোলা রাখছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ওর ফ্যামিলির কোনো মানুষ আর ওর সঙ্গে কোনো যোগাযোগ করে নাই, ওর বাবাও ওরে ফোন দেয় নাই। একটা মেয়ে এভাবে বাসা থেকে বের হয়ে গেছে, মানে ওর ফ্যামিলিটা কতটা হার্ড একটা ফ্যামিলি আপনি চিন্তা করেন যে কত কঠিন একটা ফ্যামিলি। ও ফোন বন্ধ করে দিয়েছে, মানে মোবাইল এরকম করে রাখছে, পরিবারের একটা মানুষ ওর কোনো খবরও নেয় নাই, ওকে কেউ ফোনও দেয় না, ওর সঙ্গে কেউ কথাও বলতেছে না। এবং ওর যেই কাছের মানুষগুলো আছে, বাবা মার বাইরে যারা আছে আত্মীয় স্বজন, তারাও পর্যন্ত ওর সঙ্গে সম্পর্ক পুরো আলাদা করে ফেলছে। তো আমি আসলে জানি না যদি এই ফ্যামিলিটা কেমন ছিল। একটা পর্যায়ে ও টোটালি সবার কাছ থেকে আলাদা হয়ে গেছে এবং ও আমারে কান্না করতে করতে বলে যে সত্যি তুমি আমাকে যে লোভ নিয়ে বিয়ে করছিলা, তোমার ওই লোভটা মনে হয় আমি পূরণ করতে পারবো না। আমি বললাম যে না তুমি এরকম বইলো না, আমার ভিতরে তোমাকে নিয়ে কোনো লোভ ছিল না, আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে পাইছি এবং এটাই আমার ভিতরে লোভ, এছাড়া আমার ভিতরে আর কোনো লোভ নাই। এরই মাঝে আমার বাড়ি থেকে আমার মা আমাকে বারবার ফোন করতো, কিন্তু আমি ফোন ধরতাম না। আমাদের ঘরে কোনো মোবাইল ছিল না, আমাদের পাশের ঘরে একটা মোবাইলের দোকান ছিল, মানে দোকানদার থাকতো আর কি, ওই ওনার থেকে মা আমাকে ফোন দিত। তো একদিন ফোন ধরার পরে মা আমারে বলে তোর বোনের নাম্বার কয়েকদিন ধরে বন্ধ, তোর দুলাভাইয়ের নাম্বারও বন্ধ, তারা কোথায়? তো আমি কিন্তু আমার বোন আর বোন জামাইয়ের বাড়িতে কখনোই যাইনি, আর এরপরে ওদের বাসায় আমি যাইতাম না। তো যেহেতু নিশি আমাকে মানা করছে, আমার মা যখন আমাকে বললো, তা আমি নিশিরে না জানাই গোপনে গোপনে ওই বাসায় গেছিলাম আমার বোন আর দুলাভাইয়ের খবর নেওয়ার জন্য। কিন্তু ওই বাসায় গিয়ে যেটা জানতে পারি, আমার বোন আর দুলাভাই এই বাসাটা ছেড়ে দিছে, তারা এই বাসার মধ্যে নাই। তো মানে অবাক হয়ে গেলাম যাওয়ার পরে যে এই বাসার মধ্যে তারা আর নাই। তো
এখন মানে বাড়িওয়ালার সঙ্গে কথা বললাম, বাড়িওয়ালা বলে তো 3-4 দিন হয়েছে বাসা ছেড়ে চলে গেছে, কোথায় বাসা নিছে এটা জানি না। এখন কেন তারা বাসা ছেড়ে দিল ওইটাও বুঝতে পারি না। কি নিশির বাবা এখানে আসছিল না নিশি তার বাবারে বলে দিছে? এবং আমি নিশিকে পুনরায় যখন আবারও জিজ্ঞেস করি যে তুমি তোমার বাবার কাছে আমার দুলাভাইয়ের কথা কিছু বলছো কিনা, নিশি আমাকে বরাবরের মতোই বলতেছে যে না, আমি আমার বাবাকে তোমার দুলাভাইয়ের বিষয়ে কিছুই বলি নাই, এবং আমি এসব কিছুই তোমার আব্বার কাছে বলতে চাইও না, আমি আমার আব্বার কাছে বলতে চাইও না। আমি শুধু আব্বাকে বলছি আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে, আমি যেটা টেক্সটে তাকে জানাইছি এটাই আমি তাকে আবারও বলছি। তো আমার আব্বা বলে যে না, আমাকে আব্বার মেনে নিবে না। তো কেন দুলাভাই বাসা ছেড়ে দিল বা এসব কিন্তু কিছু আমি জানি না। তো এই করতে করতে তখন ধরেন আসলে মানে আমি আমার জায়গায় দাঁড়িয়ে ওকে খুবভাবে চেষ্টা করতেছি ভালো রাখার জন্য, তারপরেও কান্নাকাটি করে, মানে খুবভাবে কান্নাকাটি করে, অলওয়েজে কান্নাকাটি করে। এই করতে করতে আমি ধরেন তখন আপনার গার্মেন্টসে চাকরি করতেছি, বেতন পাইতেছি, মানে চলতেছি, এই করে প্রায় আপনার 3 থেকে 3.5 মাসের মতো কেটে গেছে আমাদের বিয়ের পরে। তো 3.5 মাস পরে আমি তখন চিন্তা করছি যে ও তো বিয়ে করছে, ওরে কোথাও নিয়ে যাই নাই এবং কোনো জায়গায় ওর সঙ্গে আমি যাইও নাই, এবং ওর মনটা অনেক খারাপ, খুব কান্নাকাটি করতেছে, অলওয়েজে মোড অফ করে রাখে। আমি একটা কাজ করি, আমি ওরে নিয়ে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি, মানে ভিতর তখন এই অনুভূতিটা জাগলো, একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে হয়তো আর ভালো লাগবে। এই চিন্তা ভাবনা করেই তখন আমরা দুজনে আপনার সমুদ্রনগরী কক্সবাজারে রওনা দিয়েছিলাম। তো ও আমারে বলছে যে না দরকার নাই, তোমার কাছে তো এখন টাকা ঢোকা নাই, এবং ওখানে গেলে অনেক টাকা খরচ হবে, এবং এত টাকা তুমি কোথায় পাবা, না প্রয়োজন নাই, তুমি যাইও না। আমাকে বারবারই মানা করছে। তো মানা করার পরে আমি একরকম জোর করে ওকে নিয়ে রওনা দিছি যে না চলো আমরা একটু ঘুরে আসি, অল্প হইলেও তো আমরা দুজনে একটু ঘুরতে পারবো, প্রয়োজন আমরা 2 দিন থেকে চলে আসবো, আর আমরা ভালো কোনো হোটেলে থাকবো না, আমরা নর্মাল কোনো একটা হোটেলে থাকবো। তো রাজি হয়নি। তারপর আমি ওকে একরকম চোরাচুরি করে তার আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে আমরা তখন আপনার কক্সবাজার গিয়ে আমি তখন ওই যেই অটো মানে আপনার অটোতে উঠছিলাম, সে অটো ড্রাইভারটারে বললাম যে ভাই এমন একটা মানে আপনি মানে রিক্সা, তখন তো সেভাবে অটো ছিল না, বিশেষ করে রিক্সাই ছিল। তে আমারে বলতেছে যে আমি রিক্সা ড্রাইভারে বললাম যে ভাই এমন একটা হোটেল আমাদেরকে নিয়ে যান যে হোটেলে ভাড়াটা একটু কম, মানে তুলনামূলকভাবে ভাড়াটা একটু কম। তো এইটা বলার পরে অটো ড্রাইভার তখন আমাদেরকে অনেক ভিতরে, মানে কক্সবাজারের অনেক ভিতরের একটা হোটেলে নিয়ে গেছে, একটা হোটেলে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে বললো যে এই হোটেলে ভাড়াটা কম। আসলেই হোটেল ভাড়াটা কম ছিল। তা আমরা 2 দিনের জন্য থাকবো ও এই কথা বলে তখন আমি হোটেলে উঠছিলাম। তো 2 দিনের জন্য থাকার মধ্যেই নিশি আবার আমারে বলতেছে আমরা 2 দিন থাকবো না, 2 দিন অনেক টাকা খরচ হয়ে যাবে, তুমি 1 রাত থাকো, আমরা কালকে চলে যাব, মানে আজকে উঠছিলাম কালকে দুপুরে চলে যাব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দুপুরে চলে যাব? বলো হ্যাঁ কালকে দুপুরে চলে যাবো, তুমি এটাই বলো। তো এই কথা বলার পরেই তখন আমি আমার ওয়াইফকে নিয়ে এই হোটেলে উঠি। তো হোটেলে ওঠার পরে আমি হোটেলে রাতে আমরা হচ্ছে এরপরে গিয়ে আমরা আবার রেস্ট করি, দিনের বেলা একটু রেস্ট করি, এরপরে বিকালবেলা বিচের পাড়ে যাই। তো বিচের পাড়ের ওই মুহূর্তটা আপনাকে আসলে বলে বোঝানো যাবে না, খুবই মানে আনন্দঘন একটা মুহূর্ত ছিল আমার কাছে, মানে যেটা মনে হলো আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা টাইম আমি ওখানে কাটিয়েছি, একেবারে উত্তম একটা সময়। ওর সঙ্গে সাগর পাড়ে দৌড়ানো, সাগর পাড়ে ঘোরাফেরা, এই সব কিছু আমার জন্য এক অন্যরকম অনুভূতি ছিল। যাই হোক এরকম করে ঘোরাফেরা করলাম এবং প্রায় রাত্র 11:30 কি 12টা পর্যন্ত ঘুরলাম। ঘুরে আসলে আমাদের কাছে ওরকম টাকা ছিল না, অল্প টাকা ছিল, বাজেট ছিল, যার জন্য দুজনের খাবার একজনের খাবার নিয়ে আসছি রুমে, আইনা দুজনে মিলে একরকম ভাগ করে খাইছি। তো খাইলাম, এরপরে আবার একটা হোটেল বয় ছিল, ওর সঙ্গেও কথাবার্তা বললাম, মানে মোটামুটি সবাই এখানকার যারা হোটেলের কর্তৃপক্ষ ছিল তারাও মোটামুটি সবাই বেশ ভালো, আমার সঙ্গে কথাবার্তা সর্বদিক থেকে খুবই ভালো ছিল। রাতের বেলায় তখন দুজনেই রুমে গেলাম, ঘুমাইলাম, এবং পরের দিন আমরা তখন চলে যাব। তো আমার বলতেছে যে ঘোরাফেরা হয়েছে, তাই সকালবেলা আমি রেডি হয়েছি, বেরিয়ে যাব। তো নিচে নেমে আসছি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। তো হোটেল বয়রে বললাম যে ভাই আমাদের রুমটা একটু চেক করে দেন, আমরা চলে যাই। তা আমরা তখন রিসেপশনে গিয়ে বসছি, হোটেল বয় তখন রুমে গেছে, এবং রুমে গিয়ে সে ঘোরাফেরা করে নিচে এসে বলতেছে, ম্যানেজারকে বলতেছে যে ওনাদের রুমের টিভির পর্দাটা ফাটা, মানে টিভির যেই আছে ওই টিভির পর্দা ফাটা। তো এটা বলার পরে আমি তখন বললাম যে ভাই আমরা কিন্তু টিভি ছাড়ি নাই, আমরা যে ছিলাম আমি তো টিভি কিন্তু ছাড়ি নাই, টিভি কিন্তু আমরা ছাড়ি নাই। পরে ম্যানেজার বলতেছে টিভি না ছাড়লে টিভির পর্দা ফাটবে কেমনে? এই কথা বলে তখন তারা উপরে গেছে, উপরে যাইয়া উপর থেকে তখন তারা নিচে যে আরেকটা লোক আছে ওইটারে ফোন করছে, করার পরে তখন আমাদেরকে বললো যে আপনি আর আপনার ওয়াইফ উপরে ডাকতেছে আপনাদেরকে। তো নিশ্চয়ই বলে আমরা তো টিভি ছাড়িই না, মানে টিভি তো টোটালি পুরোই বন্ধ ছিল। তো এরপর আমরা আবার দুজনে মিলে তখন উপরে গেছি। যাওয়ার পরে রুমের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে উনি টিভিটা অন করছে, টিভিটার মধ্যে দিয়ে এরকম করে ফাটা। পরে
আমাকে বলতেছে ভাই দেখেন টিভিটা ফাটা। আমি বললাম এটা কিন্তু, আমি বললাম ভাই দেখেন টিভিটা যে ফাটা, টিভি তো আমি ফাটাই নাই, আর আমরা তো রাতের বেলায় টিভিটা ছাড়িই নাই, টিভিটা তো অনই করি নাই, এটা এইভাবে ফাটা হওয়ার কোনো কারণ তো ভাই বুঝতেছি না। পরে বলে যে না 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 টিভিটা আপনারা ফাটাইছেন এবং টিভি ভালো ছিল, ও টিভি অন করছে, ও টিভি অন করে দিছে। আমি বললাম না আমরা যখন রুমে ঢুকি এই কিন্তু টিভি অন করে দেয় নাই, সে কিন্তু টিভি ছাড়ে নাই, আপনি জিজ্ঞেস করেন। ওই হোটেল বয় তখন বলতেছে না ভাই কী বলতেছেন, আমি তো টিভি ছেড়ে দিছি আপনাদেরকে টিভি ছেড়ে দেখাইছি, টিভি চলতেছে, তখন তো এই ফাটা ছিল না। পরে উনি বলতেছে মনে হয় আপনারা কোনো কিছু ঢিল মারছেন, এটা মনে হয় টিভিতে পড়ছে। আমি বললাম আরে ভাই ঢিল মারবো কীভাবে, আমাদের কাছেও তো কিছুই নাই ঢিল মারার মতো, আমরা যে ঢিলটা মারবো তা কী দিয়ে মারবো, আর আমাদের এখানে তো কোনো বাচ্চাও নেই, যে কোনো বাচ্চা কাচ্চা তারা হয়তো ঢিল মারছে। এই মানে এইসবের মধ্যেই তখন আমার মানে ওরা বলতেছে যে না ভাই আপনি এই জরিমানা দিতে হবে। তো জরিমানা তো অনেক টাকাই আসে, এত টাকা তো আর দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে আপনি আপাতত হচ্ছে এই 3,000 টাকা দেন, মানে প্রথমে 5,000 বলে এবং 5,000 থেকে সবশেষ সে 3,000-এ আসে, তা 3,000 টাকা দেওয়াই লাগবে, 3,000 টাকা না দিলে সে ছাড়বে না। তো এখন আমার কাছে তো কোনো টাকা নেই, আমাদের কাছে শুধু আছে গাড়ি ভাড়ার টাকাটা, দুজনে চিটাং পর্যন্ত যাব ওই গাড়ি ভাড়ার টাকা আছে। তখন আমি বললাম যে দেখেন ভাই গাড়ি ভাড়া ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা নেই। আর তখন আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, নিশির ফোনটা কিন্তু আমি এবার আনি নাই, নিশির ফোনটা কিন্তু রেখে আসছি চট্টগ্রামে, কারণ ওর ফোনটা একটু দামি ছিল। ও বলতেছে যে এটা নিব না, এটা কয়েকদিন ধরে একটু ডিস্টার্বও দিচ্ছিল, তো আমার বলে এটা নিব না, এটা রাইখা যাই। তো এই ফোনটা ও কী মনে করে বাসায় রেখে গেছে ওইটা আমি জানি না, ফোনটা বাসার মধ্যে। পরে আমারে বলতেছে, আমি বললাম ভাই আমার মোবাইলটা দিই। ও বলে আপনার মোবাইলের দাম এত টাকা হবে না, এটা বাটনের মোবাইল, এটার দাম কত? না 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 এটা হবে না। তো নিশির গায়েও কিন্তু কোনো গয়নাগাটি মানে কিছুই নাই, নিশির গায়ে যা ছিল ওই কিন্তু সবই খুলে দিয়েছে আমার কাছে, আর সবই কিন্তু আমার দুলাভাই নিয়ে গেছে, ওর শরীরে যা আছে সবই ইমিটেশনের। পরে আমি বললাম ভাই আমাদের জামা কাপড় আছে এটা সেটা, না ওনার টাকা মানে নগদ টাকা 3,000 টাকা লাগবে, এবং নগদ 3,000 টাকা না দিলে উনি আমাকে ছাড়বেই না। এটার দাম আসে 10,000 টাকা, কিন্তু সে 5,000 থেকে সে 3,000-এ নামছে। তা আমি বলতেছি যে ভাই এখন আমার কাছে টাকা নাই, আমি টাকাটা দিব কোত্থেকে, আপনি তো আমার এটা বলবেন। বলে না আপনার এখন দেওয়াই লাগবে। এবং সে মোটামুটি খুব ঝামেলা করে এক পর্যায়ে আমারে বলতেছে আপনারা কি স্বামী স্ত্রী? আমি বললাম জি আমরা স্বামী স্ত্রী। ওই কেমন স্বামী স্ত্রী, দেখি কাবিনের পেপার দেন তো। তা আমি বললাম তখন তো আমাদের কাছে, আমরা তো বিয়ে করছি ওই সময়, আসলে আমাদের কাবিনের পেপার ছিল না। পরে বলে ঠিক আছে কাবিনের কাগজ নেই, আপনার আব্বা আম্মাকে ফোন দেন, আপনার পরিবারে ফোন দিয়া। তখন আমি বিয়ে করছি, আমার আব্বা আম্মা তো এটা জানে না, তো ওর বাবারে তো ফোন দেওয়ার কোনো মানেই হয় না, বা ওর বাবার তো কোনো কিছুই নেই আমার কাছে, বা ওর কাছে ওর বাবার নাম্বার ওর মোবাইলে সেভ করা। পরে আমি বললাম যে ভাই দেখেন আমি কীভাবে ফোন দিব, আমার পরিবার জানে না আমি গোপনে বিয়ে করছি। তখনই বলে যে হ্যাঁ 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 বুঝছি, তার মানে আপনারা দুজনে এখানে রোমান্স করার জন্য আসছেন, এই বুঝছি, এই এদেরকে পুলিশে দিয়ে দে, এই পুলিশ খবর দে, এগুলো বলতেছে। এনিওয়ে যে নিশি তখন লোকটার হাত ধরে বলতেছে ভাই একটু শান্ত হন, এরকম করেন না। পরে নিশি তখন আমার বলে একটা কাজ করো, এখনও তো দিন আছে, এখানে তো কাজের আর মানে ওইখানে আবার 2টা মহিলা আছে, তারা ওই হোটেল ক্লিনের কাজ করে। নিশি আমাকে বলে যে আমি ওনাদের সঙ্গে আসি, তুমি নেলে গিয়ে আপাতত রুমটা খুইলা, যেহেতু রুমের চাবি আমাদের কাছে, তুমি চিটংয়ে যাও, আমি ওনাদের সঙ্গে থাকবো, প্রয়োজনে সারা রাত আমি এই রিসিপশনে বসে থাকবো, তুমি গিয়া এই আমাদের মোবাইলটা নিয়ে আসবা, মোবাইলটা দরকার হলে বিক্রি করবা, যাই পারো মোবাইলটা বিক্রি করে তুমি টাকা নিয়ে আসো। আর আমি তখন বললাম যে মোবাইল বিক্রি করে টাকা নিয়ে আসবো, মোবাইল তো বাসা। বলে হ্যাঁ এটা যা পারো, মানে মোবাইলের দাম তো অনেক, 10-12 হাজার টাকা হবে, তুমি 2-3 হাজার টাকা যা পারো বিক্রি করে নিয়ে আসো। আমি বললাম মোবাইল বিক্রি ছাড়াও তো আমি গার্মেন্টসে গেলে বা কারো কাছে গেলে চিটাং থেকে টাকা আনতে পারবো। তা বলে যাও তুমি টাকা নিয়ে আসো। এরই মাঝে আমি 2-3 জনকে ফোনও দিয়েছিলাম, ওরা আমার এই টাকা পাঠায় না, কারণ ভাই আসলে আমার মতো ফ্যামিলির মানুষ ছাড়া এই কথাটা অন্য কাউরে বোঝানো সম্ভব না। সবাই হয়তো বলবে ভাই 3,000 টাকা তো যে কাউরে ফোন দিলে দিয়ে দেয়, কিন্তু যারা মাস শেষে 5,000 টাকা বেতন পায় তাদের কাছে 3,000 টাকা কি এটা তারাই জানে। তো যাই হোক আমারে কেউ টাকাটা দেয়নি। ওই যে কাজে 2টা মানে মহিলা আছে, তারা কাজ করে, তারা বলে যাচ্ছে ঠিক আছে উনি আমাদের সঙ্গে থাকবে, আমরাও মহিলা মানুষ, উনিও মহিলা আমাদের সঙ্গে থাকবে। আর এখানে তো মানে আমি তো দেখলাম কক্সবাজারের মানুষ যাচ্ছে আসছে মানে উড়াধুরা, আর এখান থেকে তো চিটং আসতে বেশিক্ষণ সময় লাগবে না, কক্সবাজার থেকে চিটাং আসতে। তা আমরা বলে এখন তো সকালবেলা, তুমি তাড়াতাড়ি মোবাইলটা বিক্রি করে রাতের মধ্যে আসো, আমি চলে যাব। তো ওর কথা মতোই আমি তখন, ওরা যেহেতু পুলিশে কল করবে বলছে, কারণ পুলিশ কল দিলে তো আমরা বিপদে পড়ে যাব, আমাদের কাছে তো ভাই ডকুমেন্ট দেয়, আর আমি তো ওই সময় অত কিছু বুঝিয়ে না, সুতরাং গার্মেন্টসে চাকরি করি, এত কিছু বুঝি না। পরে হইল কি যে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওইখানে থাকুক, আমি তাহলে টাকা নিয়ে আসি। এবার আমি গেছি টাকার জন্য গেছি, যাইয়া কী করছে মোবাইলটা বিক্রি করছি, বাড়িওয়ালার কাছে বিক্রি করছি বলতে বাড়িওয়ালার কাছে বন্ধক দিছি, দিয়ে ওনার কাছ থেকে 3,000 টাকা নিছি। এবং 3,000 টাকা নিয়ে আমি তখন এই টাকাটা নিয়ে আমি রাতের 4টার দিকে, আপনার 3 থেকে 4টা বাজে আবারও আপনার কক্সবাজার আসছি। হোটেলে আসার পরে দেখি যে ওরা সবাই ঘুমাইতে আছে, মহিলাগুলো নাই।
তো হোটেলে আসার পর আমি লোকটারে বললাম যে ভাই আমার ওয়াইফ কোথায়? পরে বলে আপনার ওয়াইফ তো চলে গেছে। আমি বললাম আমার ওয়াইফ চলে গেছে? আমার ওয়াইফ কই চলে গেছে, কি বলতেছেন আমার ওয়াইফ চলে গেছে? পরে বলে হ্যাঁ উনি তো চলে গেছে, উনি বলতেছে যে আমরা ওনারে কতক্ষণ আটকায় রাখবো, উনি একটা মেয়ে মানুষ, আমার তো আটকায় রাখা যায় না। সে বিকেলবেলা বলছে যে আমার হাজব্যান্ড আসতেছে না কেন, আমি দেখি আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করি। এই কথা বলে কার সঙ্গে যোগাযোগ, সেই তো এখানে কাউকে চিনে না। বলে না উনি তো চলে গেছে। তো তখন আপনার ধরুন ফজরের পর তো আপনার ভোরবেলা তো ম্যানেজার মানে যে বড় ম্যানেজার সে ঘুম থেকে উঠে গেছে, দেখ বেটা চিল্লাবি না, তুই চিল্লেলে তোর এনে পিটামো, তোর বউ চলে গেছে আমরা কি করবো সকালবেলা। তা বলে আমার বউ চলে গেছে, আমার বউ এখানে কোন জায়গায় গেছে? পরে বলে ডাক দে তো, এই পুলিশ ডাক দে, ওরা পুলিশে ধরাই দে, তোর বউ চলে গেছে বেটা, আমরা কি করবো, তোর বউ তো ভোরে চলে গেছে। তো কাজের মহিলাটা ওই যে যারা কাজ করে তারাও ওই যে আপনার রিসিপশনে ওখানে কোনায় ঘুমিয়ে আছে, এরাও তখন উঠে আসে। আমি তখন বললাম যে খালা আমার বউ কই গেছে? পরে বলে ভাই আপনার বউ তো চলে গেছে, আপনার খুঁজতে বেরোয়েছে, উনি আর আসে নাই, আমরা তো ভাবি না আপনি আর আসবেন। তার ভিতরে ম্যানেজারে বলতেছে এই তোর 3,000 টাকাও লাগবে না, তুই যা এখান থেকে যা, তোর 3,000 টাকাও লাগবে না। তখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে চিন্তা করলাম যে গেল কই, ওর কাছে তো কোনো মোবাইল ফোনও নাই যে আমি ওর সঙ্গে যোগাযোগ করবো, তো কই গেল তাইলে? আমি তাই ওরে আর পাই না। এই করতে করতে প্রায় আপনার 10টা থেকে 10:30 মতো বেজে গেছে, কান্নাকাটি করতেছি। পরে চিন্তা করলাম না কেউ আবার বাসায় চলে গেছে, মানে বাড়িতে মানে চিটংয়ে চলে গেছে কিনা। পরে চিটংয়ে ফোন দিলাম, বাড়িওয়ালারে ফোন দিলাম যে আমার বউ কি আসছে? বাড়িওয়ালা বলে না আপনার বউ তো আসে নাই। এই খোঁজাখুঁজি করে আবারও হোটেলের ওইখানে গেছি, তখন আবার ডি শিফট হয়ে গেছে, মানে রাতের বেলায় যে ছিল সে চলে গেছে, এখন দিনের লোক কাজ করতে আসছে। তখন ধরেন আর মানে দিনের লোক আসছে, আমি তখন পাগলের মতো হয়ে গেলাম যে কী রে ও কই গেল, ওরে পাই না। পরে ভাবলাম যে এই করতে করতে আমার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে, আমার মোবাইলেও চার্জ নেই, মোবাইলেও চার্জ দিতে পারি না। মানে তখন চিন্তা করলাম ও মনে চিটংয়ে চলে গেছে, আমি এখানে ঘুরে কী করবো? তো ওরে তো এইখান তাইলে মনে হয় চলে গেছে। আমি এই কক্সবাজার থেকে আবারও চিটাং গেছি, চিটাং যেয়ে দেখলাম যে চিটংয়ে নাই, মানে চিটংয়েও আসে নাই। না আসার পরে অনেক কষ্টে পরে খোঁজাখুঁজি করে আমার যে বড় বোন আছে, বোনের বাসা আমি থাকতাম, যে দুলাভাই আমার ওই বিয়ে করেছে, ওই দুলাভাইয়ের বাসা আমি যাই। বাসায় যাওয়ার পর আমার বোনের আমি বললাম যে এই ঘটনা। আমার দুলাভাই তখন চেয়ারের মধ্যে বসেছিল, একটা লাথি মারে, আমার একটা লাথি মেরে বলতেছে আমার বোন বা বোন জামাইয়ের কারো নাম্বার কিন্তু আমার কাছে ছিল না, আমি কিন্তু চিটংয়ে গিয়ে 2-3 দিন খোঁজাখুঁজি করে বহু কষ্ট করে তাদের ঠিকানা খুঁজে বের করছি, তাদের কোনো কিছু কিন্তু আমার ছিল না। দুলাভাই আমার বলে তুই কত খারাপ, তুই ওরে কলে হোটেলে রেখে চলে আসলে কেন? আমি দুলাভাইরে বললাম যে দুলাভাই আমি কী করবো, আমি ওরে হোটেলে না রেখে আমি কী করবো, আমি তো ওরে পাই না, মানে আমি হোটেলে রেখে আসছি, ওরা বলতেছে পুলিশ কল দিবে, তো আমাদের তো বিয়ের কাবিনের ব্যাপার নাই। দুলাভাই বলে পুলিশ কল দিলে দিবে, তা তোর সমস্যা কি? ভালো হয়েছে গেছে আপদ বিদায় হয়েছে, এই নিয়ে তুই আর চিন্তা করবি না, তুই তোর মতো করে রংপুরে চলে যা। আমি তখন বললাম দুলাভাই এটা আপনি কী বলেন? আমি ও দুলাভাই আমার বলতেছে এই মেয়েরে কেউ কোনো কিছু করতে পারবে না, মেয়েরা আমার চিনা আছে, মেয়ে ঠিকই তার বাপ মায়ের কাছে চলে গেছে, খবর নিয়ে দেখ, সে তার বাবার কাছে চলে গেছে। আমি তখন দুলাভাইরে বললাম যে দুলাভাই ওর বাবার কাছে কেমনে যাইবো? দুলাভাই আমারে বলে কোনো হোটেলে মেয়ের এইভাবে আটকায় রাখে না, তুই তাড়াতাড়ি এইখান থেকে রংপুর যা। এই কথা বলে আমার বোন আর বোন যাবে আমার একরকম ধাক্কায় কোনো রকমে তারা আমার গাড়িতে উঠে দিচ্ছে রংপুরের বাসে, আমার রংপুর চলে যাবো। আমার রাত্রেবেলা আমার গাড়িতে উঠে দিচ্ছে, তো গাড়ি তুলে দিছে আমার বোন, আবার আমার মোবাইল ফোন রেখে দিছে, আমার গাড়ি তুলে দিচ্ছে, ফোন রেখে দিছে, দিয়ে আমার গাড়ি তুলে দিছে। আবার দুলাভাই এখানে ওই হোটেলের ঠিকানা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিছে, আমি দুলাভাইকে হোটেলের ঠিকানা দিয়ে আসছি, মোবাইল টোবাইল আমার বোনে রেখে দিছে। আমি সেই দিয়ে তখন আপনার কক্সবাজার এই আপনার চিটংয়ে আসছি, আপনি চিটং থেকে আপনার রংপুরে আসছে। রংপুরে আসার পরে রংপুরে আপনার 3 দিনের মতো ছিলাম, মনটারে বুঝাইতে পারতেছি না যে এটা কী ধরনের কথা। 3 দিন পরে আমি আবারও এই রংপুর থেকে আবারও চলে আসছি আপনার চিটংয়ে। আসার পরে আমার দুলাভাই আর আমার বোন বলতেছে যে নিশি নাকি তার বাবার কাছে আছে। আমার বোনও বলে এই কথা, আমার দুলাভাই বলে এই কথা। আমি বললাম কী ব্যাপার, ওর বাবার কাছে কোত্থেকে থাকবে, কীভাবে ওর বাবার কাছে আছে? আমার দুলাভাই বলে আমি গোপনে খবর নিছি ওর বাবার কাছে আছে, তুই এগুলা বাদ দে, তুই আর ওইদিকে যাইস না, ওর বাবা তোরে মেরে ফেলবে, ওর বাবা তোরে পাইলে তোরে মেরে ফেলবে, তুই এগুলা বাদ দে, তুই রংপুরে চলে যা। তো ওরা আমার আবারও সেখান থেকে বুঝিয়ে শোনায় আমাকে, আবারও আমি 3 দিন পরে গেলাম, আবার 2 দিন থাকার পর আমার আবার আমি বললাম যে আমি নিশির সঙ্গে একবারের জন্য একটু দেখা করি, তারা মূলত আমাকে আর দেখাই করতে দেয় না, মানে নিশির সঙ্গে টোটালি আমার আর কোনো দেখা হয় নাই। না হওয়ার পরে ধরেন আমার ভিতরে তখন আমি রংপুরে চলে গেছি, এবং রংপুরে যাওয়ার পরে এদিক দিয়ে আমার আব্বা আম্মা তখন আমার মনে বলে দিছে, আমার আব্বা আম্মা তখন আমাকে ধৈর্য আমাকে ওইখানে আরেকটা বিয়ে করাই দেয় রংপুরে, রুমা নামের একটা মেয়ে, ওই মেয়েটারে বিয়ে করায়, কিন্তু আমি করতে চাই না এই বিয়েটা আমি সম্পূর্ণ চাপে পড়ে, মানে পরিবারের চাপে পড়ে করছি। পরিবারের ওই চাপে পড়ে রংপুরে মেয়েটাকে বিয়ে করি, বিয়ে করার পরে আমি আর চিটংয়ে আসি না, মানে টোটালি চিটংয়ে আসা বন্ধ করে দিই, এবং
এরই মাঝে আমি প্রায় রংপুরে, তখন আমার আর কিছুই ছিল না আসলে, সত্যি কথা আপনাকে বলে, আমি তখন রিক্সা চালাইতে শুরু করি, কারণ আর কোনো কাজ তো আমার নাই। আমি ওইখানে রিক্সা চালাইতাম, রংপুরে লাস্ট পর্যন্ত রিক্সায় চালাই, এবং ওইটা চালাইতাম এবং পরিবার চালাইতাম। এই করতে করতে আমার একটা মেয়ে হয়। তো মেয়েটা হইলো এবং মেয়েটাও মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় এরই মাঝে আপনার 4-5 বছর মতো কেটে গেছে। আমি আর রংপুরেও যাই নাই, বোন দুলাভাইয়ের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। 4-5 বছর পরে আমার বোন আর বোন জামাই তখন আপনার চিটং থেকে আপনার রংপুরে আসছে বেড়াইতে, এবং বেড়াইতে আসার পরে আমার বোন জামাই আমার বলে নিশি নাকি এখনও বিয়ে করে নাই। এবং এটা বলার পর আমার বোন তখন আমার বোন জামাইয়ের গালাগালি করতেছে, এই তুমি এটা ওরে বললা কেন, তুমি বাহার এই কথা বলার দরকার কি। তো ও বিয়ে করে নাই এখনও, এটা শুনে না ভাই আমার ভিতরটা তখন একটা মোচড় দিছে, মানে খুবই কষ্ট পাইছি আর কি। কষ্ট পাওয়ার পরে আমি তখন কী করলাম, আমার বোন আর বোন জামাইয়ের সঙ্গে আবারও চিটংয়ে আসলাম। আইসা বহু কষ্টের পরে নিশির ঠিকানাটা আমি মোটামুটি দুলাভাইয়ের কাছ থেকে নিলাম, এবং একটা থার্ড পার্টির মাধ্যমে নিশির ফোন নাম্বারটা আমি নিয়েছি। এবং ফোন নাম্বারটা নিয়ে ভাই একদিন আমি নিশিকে ফোন দিয়েছিলাম প্রায় 5.5 বছর পরে। এবং ফোন দেওয়াতেও তখন যখন আমি বললাম যে আমি বাহার, চিৎকার করে কান্না করতেছে। আর আমার বলে তুমি কোথায়। আমি বললাম যে এমন এমন ঘটনা, আমি তো আমার বোন জামাইয়ের সাথে এগুলো করছে, আমি সবই বলছি ওর কাছে। আমার বলে আমি বিয়ে করি নাই, আমার পরিবার আমাকে অনেক বিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি বিয়ে করি না, এবং আমি তোমাকে অনেক খুঁজছিলাম, দেখো তোমার কোনো ঠিকানা তো আমার জানা নাই, আমি তো তোমার কোনো ঠিকানা আমার কাছে না, তোমার আইডি কার্ড বা তোমার কোনো ঠিকানা আমি কিছুই জানতাম না। আমি যতটুকু পারছি তোমাকে অনেক খুঁজছি মনে মনে, কিন্তু আমি তোমাকে আর পাই নাই। আর আমি বললাম তাহলে আমার বোন জামাই কিভাবে তোমার সব খবর জানতো, যে তুমি চলে আসছো কক্সবাজার থেকে, তোমার আব্বা তোমাকে নিয়ে আসছে, এই সব কিছুই তোমার পরিবার কিভাবে জানলো, বা তুমি কক্সবাজার থেকে পরে কিভাবে আসলাম। পরে ও বলে আমার আব্বুর নাম্বারটা আমার একটু একটু মুখস্থ ছিল, মানে অত বেশি না, একটু একটু মুখস্থ ছিল। তুমি যখন আসতেছিলে না তখন এই হোটেলের লোকেরাই তারা অন্য প্ল্যানিং করতেছে, আমি দেখতেছিলাম যে তারা আসলে মূলত মানে আমার সঙ্গে খারাপ কিছু করবে ওই রকম একটা প্ল্যানিংয়ে তারা যাচ্ছিল। তো আব্বুর নাম্বারটা আমার পুরো মুখস্থ ছিল না, আধো আধো ছিল। তো আমি নাম্বারটা আস্তে আস্তে করে মিলা নাম্বারটা কল দিছি, নাম্বারটা ম্যাচ করে গেছে। আমার আব্বু রিসিভ করছে, আমি আব্বুরে কাইন্দা বলছি যে এমনি এমনি কক্সবাজার আমি এই বিপদে পড়ছি, এবং ইতিমধ্যে আমার আব্বা তখন লোক পাঠিয়ে দিয়েছে, আমাকে এখান থেকে সাথে সাথে নিয়ে গেছে। পরে আমি বললাম কক্সবাজারের যে এখানে যারা ছিল তারা বলল যে তারা নাকি তুমি নাকি কক্সবাজার থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছো। ও বলে হ্যাঁ, আমি একরকম তাদের সাথে রাগারাগি করে বেরিয়ে গেছে। বাইরে গিয়ে একটা লোকের মোবাইল থেকে আমি আব্বুকে ফোন করছি। পরে আমি বললাম যে ও আমারে বলে তুমি এত বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ করলা না কেন। তা আমি বললাম যে দেখো আসলে কিভাবে যোগাযোগ করব, তোমার সঙ্গে যা হয়েছে তা তো আর মানে যোগাযোগ করার মতো কোনো অবস্থান আমার না, আমি তো যোগাযোগ করতে পারি নাই। পরে আমার বলতেছে যে রাহাত আমি তো আসলে মানে এখনও বিয়ে করি না, তোমার কি খবর। তো ও যখন বললো বিয়ে করে নাই, তখন আমিও নিজ থেকে বললাম যে দেখো মানে আমিও তো বিয়ে করি নাই, মানে বিয়ে করছে আমার বাচ্চা হয়েছে এগুলো তারা বলি নাই। তো লাস্ট পর্যন্ত আমার বলতেছে যে আমি তোমার এখনও ভালোবাসি, তুমি চলে আসো, আমি তোমার সঙ্গে সংসার করব। তো আমি বললাম যে তুমি অনেক বড় লোকের মেয়ে, তুমি চাইলে যে কাউকে বিয়ে করতে পারো। তো বলছে না, আমি তোমার জন্য অপেক্ষা করছি আজকে 5 থেকে 6 বছর, আমি বিয়ে শাদী করি নাই, সো আমি তোমাকেই বিয়ে করব। এই করেও প্রতিনিয়ত আমাকে প্রেশার দেয়, এবং আমি ইতিমধ্যে অনেকবার চট্টগ্রাম গিয়েছি, ওর সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা একসঙ্গে অনেক সময়ও কাটিয়েছি, কিন্তু আমার বউ বাচ্চার কথা আমি ওকে বলার সাহস পাই না। বউ এবং বাচ্চার কথা বললিনি ও আবার কি করে বসে, আমাকে কিছু বলার সাহস পাই না। মানে সত্যি কথা বলতে ভাই, আমি নিশিকে হারাতে চাই না, আমি ওর সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার যে বউ আছে, আমার বউ আর আমার বাচ্চা, আমি তাদেরকেও হারাতে চাই না। আমার বউ বাচ্চাকেও আমি রাখতে চাই, নিশিকেও রাখতে চাই। এখন আমি ভয় পাই যে নিশিকে সব কিছু বলে দিলে নিশি আমাকে ছেড়ে দিয়ে যদি চলে যায় তাও তো আমি কষ্ট পাবো। আর নিশির কাছে গেলে নিশিকে আমি মিথ্যে বলে ওকে বিয়ে করলাম, ওর সঙ্গে থাকলাম, তাহলে আমার বউ আর বাচ্চার কী হবে। আসলে এক দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছি, কোন সাইডে যাবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি এখন একটা ব্যবসা করি, আপনার রংপুরে একটা ব্যবসা করি, এবং মোটামুটি ভালো একটা ব্যবসা করি। সে জায়গা থেকে আপনার গল্পগুলো শুনি। তো আমার দুঃখের কথাগুলো আপনাকে জানালাম, যদি পারেন আমাকে একটা পরামর্শ দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ বাহার হোসেনের জীবনের, উনি নামটা রাহাত না বাহার, আসলে সম্ভবত নামটা ক্লিয়ার আসে নাই, আমি বাহারে ধরে নিয়েছিলাম। যে উনি যে গল্প লিখেছেন এটা আসলে অনেক
আমার সাজাতে খুব কষ্ট হয়েছে। ওনার ওই গল্পটা আসলে অনেক এলোমেলো ছিল। তো এলোমেলো থাকার পর আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, বাট আমি যোগাযোগ করতে পারি নাই। ওনার নাম্বারটা বন্ধ ছিল। ইমেলে রিপ্লাই দিয়েছি, উনি কোনো কিছু করেন। এখানে একটা বড় কারণ হচ্ছে গল্পটা উনি আমাকে পাঠিয়েছে আজ থেকে প্রায় 9 মাস আগে। তো 9 মাস ধরে আমি এই গল্পটা আমার পড়া হয়নি। ইদানিং আমি এই টাইপের গল্পগুলো কম পাচ্ছি, তাই ইমেলের উপরে গিয়ে আমি এই ধরনের গল্প চান্স করতে গিয়ে ওনার এই গল্পটা পাই। তার নাম্বারটা বন্ধ ছিল এবং যেহেতু 9 মাস কেটে গেল, এই 9 মাসে আসলে সে পুনরায় আবারও নিশির কাছে চলে গেছে কিনা, নাকি রোমার সঙ্গে আছে, এর ডিটেলস আমি বলতে পারিনি, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে গল্পটা আমি রেকর্ড করেছি। যদি উনি আমার গল্প শুনে থাকে বা উনি বললো উনি আমার নিয়মিত শ্রোতা, সবসময় আমার গল্প উনি শোনে, তাহলে হয়তো উনি আজকে ওনার গল্পটা শুনতে পাচ্ছে। আপনারা যারা গল্প শুনেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন এবং আপনাদের এই মূল্যবান মন্তব্যে হয়তো বাহার তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। প্রিয় বন্ধুরা, আগামী দিন পবিত্র শুক্রবার, সবাই জুমার নামাজ পড়বেন এবং এ আশা ব্যক্ত করে আমি এখন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।